আচ্ছা, আমাদের প্যারাবোলা তো ডান হয়ে গেছে। আমরা উপবৃত্ততে যাব, অধিবৃত্তে হালকা টুকটাক জিনিসপত্র দেখবো, ভালো কথা। সো কিন্তু যাওয়ার আগে আমরা হচ্ছে একটা মজার জিনিস দেখে নেই। হ্যাঁ, সো গ্র্যান্ড সেন্ট্রাল হুইসপারিং গ্যালারি কি জিনিস এটা? হুইসপারিং মানে তো ফিসফিস করা। আচ্ছা, ফিসফিসিং গ্যালারি মানে কি জিনিস? আচ্ছা, সো এটা নিউ ইয়র্কে আছে। সো দর্শনীয় স্থান, সবাই যাবে। তো কি হয় জানো, এখানে হচ্ছে যে তোমার আর এরকম একটা ধর হচ্ছে যে এরকম কিছু একটা আছে। হ্যাঁ, এরকম কিছু একটা আছে। সো এইখান থেকে এখানে নিশ্চয়ই ডিস্টেন্স অনেক বেশি, তাই না? তো হচ্ছে যে তো এইখানে ধরো এইখানে একজন কথা বলতেছে আর এখানে আরেকজন কথা বলতেছে, দুইজনের কথা ফিস ফিস করে এক কথা বলতেছে, শুনতে পাওয়ার কথা না। হ্যাঁ, তো শুনতে পাওয়ার কথা না। সো এখানে মজার একটা ঘটনা ঘটে যে হচ্ছে এই যদি ফিস ফিস করে কোনো কথা বলে, এই পাশে একজন শুনতে পায়। হ্যাঁ, এবং হচ্ছে যে তার পাশে যে আছে সে আবার শুনতে পারতেছে না। কিছু বুঝলা? কেমন কেমন কথা না? হচ্ছে যে আমি ফিসফিস করে তোমার সাথে কথা বলবো, যে তুমি শুনতে পাবা যদিও তুমি দূরে আছো। এবং কত দূরে আছো জানো? 30 ফিটের মতন। এবং হচ্ছে আমার পাশে যে আছে সে আবার শুনতে পাচ্ছে না। কেমন কেমন আজব আজব লাগে না? আচ্ছা, সো আমরা হচ্ছে যে এই মজার জিনিস আগে দেখিনি, চলো। Here in the whispering gallery, and sound behaves really differently here. You might notice actually someone in the corner behind us. That's because you can stand across from each other. বললো হচ্ছে এই দেখছো এই কোণার মধ্যে যায় কেউ একজন কথা বলতেছে, ফিসফিস, এই শুন শুন শুন। হ্যাঁ, সো ফিসফিস করে কথা বলতেছে। তো কোণার দেওয়ালের সাথে ফিসফিস করা মানে কি? কি দেওয়ালের কি কান আছে? আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে যে হ্যাঁ, হুইসপারিং গ্যালারিতে অ্যাকচুয়ালি দেওয়ালের কান আছে। সো ঘটনা হচ্ছে যে এখানে ফিসফিস করে কথা বলতেছে, অপর অ্যারাউন্ডে আরেকজন হচ্ছে ওই কোণ থেকে শুনতে পারবে। কেমন কেমন কথা হইলো না? আচ্ছা, দেখতেছি আমরা। They're in this 30-foot span and basically speak directly to each. দেখছো 30 ফিট দূরে সে হচ্ছে যে ফিসফিস করতেছে। আবার যে ভিডিওটা করছে সে কিন্তু ওর কথা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, বরঞ্চ ও যার সাথে কথা বলতেছে সে দূরে আছে, ও শুনতে পারতেছে, কিন্তু এ বুঝতেছে না আসলে কেমন ফিসফিস করে কথা বলতেছে বা কি করতেছে ওখানে দেওয়ালের সাথে কি করতেছে ও। হ্যাঁ, সো বেশ মজার জিনিস যে হচ্ছে যে আমি দূরের কারোর সাথে কথা বলতেছি, তোমার সাথে বসে কথা বলছি, তুমি শুনতে পাও না। তাহলে এটা তো তোমার ধরো হচ্ছে যে ফোনের চেয়ে তো আজব হয়ে গেল, তাই না? ফোনে কথা বলতেছো, পাশের তো শুনতে পারতেছো, তো হচ্ছে পাশের জন শুনতে পারে না কিন্তু দূরের জন শুনতে পায়। যেই হোক, সমস্যা নেই। Each other like you were standing next to one another. We're going to test the whispering gallery of Grand Central Terminal with a song that Jonathan composed. আচ্ছা, এখানে অবশ্য আমার উনি আরেকটা জিনিস মনে পড়ে যাচ্ছে যে হলের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির হলের মধ্যে হচ্ছে যে ওই হুইসপারিং গ্যালারি টাইপের কোনো ফিচার হয়তো বা যারা হচ্ছে বিভিন্ন রিলেশনশিপে আছে তারা ইউজ করে কিনা, তাদের একটা অদ্ভুত পাওয়ার আছে, তারা ফিসফিস করে কথা বলে, পাশের জন বোঝে না, অথচ হচ্ছে যে হয়তো 100 কিলোমিটার দূরের কেউ একজন বুঝতেছে। হ্যাঁ, সো যেহেতু রুমের মধ্যে ওরকম শব্দ করা যাবে না, কেউ যদি কারো যদি শব্দ করার পর অভ্যাস থাকে রিডিং রুমে যা পড়তে হবে। সো হচ্ছে যে মানে রুমের মধ্যে হচ্ছে যে সে প্রেম করতেছে, এটা তো হবে না। সো কেমন করে জানি ফিসফিস করে কথা বলে, যাই হোক। সো এই তো যাই হোক, এই ফিসফিস গ্যালারি যদি হচ্ছে এটা অদ্ভুত পাওয়ার দিয়ে করে, অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল হুইসপার গ্যালারি যেটা হচ্ছে যে তাহলে তোমাদেরকে হুইসপার গ্যালারি দেখার জন্য তাহলে নিউ ইয়র্ক যেতে হচ্ছে না। হলের মধ্যে কিছু মানুষের অদ্ভুত পাওয়ার আছে এরকম ভাবে ফিসফিস করে কথা বলার, যে পাশের মানুষটা শুনতে পারবে না। আচ্ছা, Specifically for this. Okay, so into our corners we go. So Jonathan is going to his corner, and I am going to mine. Jonathan, can you hear me okay? I can hear you. Great, I can hear you too. In free space, the sound dissipates as a proportion to the square of the distance from the source. But near an arched surface, the sound has different plans, proportionally dissipating from the sound at hand, which means that it dissipates slower and কি হইলো বলো তো? এখানে ঘটনা করে গেল। উপরে দেখো এই যে ডোমটা এরকম, তাই না? আচ্ছা, ইলিপসের আকার কি মনে পড়ে? এরকম একটা, দেন এরকম একটা। সো এটা অ্যাকচুয়ালি কি ইলিপস করেছে না? ইলিপসের তোমার বইয়ের জিনিসপত্রগুলো মনে পড়ে কিনা, যে তোমার একটা ফোকাস পয়েন্ট ছিল দুইটা। হ্যাঁ, প্যারাবোলার ফোকাস পয়েন্ট ছিল একটা। সিঙ্গেল পয়েন্ট ফোকাসিং ক্ষেত্রে আমরা প্যারাবোলা ইউজ করি। সো ইলিপসের ক্ষেত্রে দুইটা পয়েন্টে ফোকাস করতে পারছে, দুইটা, এই পয়েন্ট একটা, এই পয়েন্টে থাকে। সো এখানে মজার ঘটনা ঘটতেছে, তুমি যদি ওয়েব কানেকশনটা দেখো, এই দেখো এক ফোকাসে তুমি কিছু দিলে ওয়েবটা যে আরেক রিফ্লেক্ট করে আরেক ফোকাসে কেন্দ্রীভূত হচ্ছে, রাইট? দুইটা ফোকাস
এক ফোকাস থেকে কিছু দিলে আরেক ফোকাসে যে কেন্দ্রীভূত হচ্ছে, এটা অনেক মজার জিনিস না? সো এটা তো জাস্ট তোমার হচ্ছে ইলিপসের চিত্রটা আমরা দেখেছি। তো এই যে ফোকাস পয়েন্ট F1 F2, F1 থেকে কিছু রিফ্লেক্ট দিচ্ছ, দেন সেটা রিফ্লেক্ট করে F2 তে আসতেছে, F2 থেকে দিচ্ছ F1 এ আসতেছে। এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে কিন্তু হুইসপারিং গ্যালারি কাজ করতেছে। বুঝতে পারতেছো কতটা সিম্পল? তোমাদের বইয়ে কিন্তু চিত্রই দেওয়া আছে F1 F2। হ্যাঁ, যদি হচ্ছে সেটা মধ্যে ওরকম রসকস নাই, এখন তো রসালো লাগতেছে, তাই না? আচ্ছা, That it dissipates slower, and I can sing quiet over here. And over there, this camera picks me up, totally loud and clear. Whispering waves, whispering gallery. Do Ostavino tiles here in the Grand Central Terminal. Come and whisper for a while. Come and whisper for a while. Just in the time that we have been here doing this duet, so many people have come and done this exact thing. আচ্ছা, দেখো আবার আরেকজন শেষ করতেছে। বাহ, And the kind of childlike wonder that people have when they realize that it works is like wonderful to behold. ওকে, সো আমরা কিন্তু বুঝে গেলাম যে হচ্ছে কিভাবে এই জিনিসটা কাজ করতেছে, রাইট? আচ্ছা, তো যখন তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যাবা, সো আমরা ডিপার্টমেন্ট থেকে ইন্ডিয়া, তো ডিপার্টমেন্ট পোলাপেন মিলে ধরো ইন্ডিয়া ট্যুরে গেছে, তো ওখানে কিন্তু তো হচ্ছে অনেক, মনে করো হচ্ছে মানুষ, আগের মানুষ সূর্য ঘড়ি এরকম টাইপের, যে ঘড়ির যে সূর্য কয়টা বাজে ওটার ছায়া দেখে কিভাবে বের করে, হ্যান ত্যান, এরকম অনেক রকম জায়গা কিন্তু দেখেছি। সো আগেকার বিভিন্ন রকম যে আর্কিটেকচারাল বিউটি, এটা এখানে কেন দিচ্ছে, এটা এখানে কেন দিচ্ছে, এরকম দেখতেছো। তাজমহলে যায় হচ্ছে বিভিন্ন আর্কিটেকচারাল বিউটি দেখতেছো, এটা কেন সুন্দর লাগছে না লাগছে, মানে যখন তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখতেছো না, সেই যে ওয়ান্ডারফুল জায়গাগুলো, তো এখানে যখন দেখতেছো গেলা, হ্যাঁ ঠিক আছে, ছবি একটা তুললা, ঠিক আছে, কিন্তু হচ্ছে যে এটা কেন কাজ করতেছে? ধরো একটা বাচ্চাকে যদি তুমি ছাড় দিতা, বাচ্চা কিন্তু ঠিকই প্রশ্ন করতো, কেন মা এরকম, এটা কেন শোনা যাচ্ছে, এখানে প্রশ্ন করতো না? সো আমরা যায় যেন ধর হচ্ছে যে এরকম বড় হয়ে যেন হচ্ছে যে এরকম বোকা না হয়ে যায়, বাচ্চা থাকাই ভালো। হ্যাঁ, সো হচ্ছে যে ওই প্রশ্নটা না আসে যেন কয়েকটা সেলফি ধরে চলে না আসি। হ্যাঁ, সো হচ্ছে যে এই যে দর্শনীয় জায়গাগুলো থেকে কিন্তু অনেক কিছু দর্শন নেওয়ার আছে। দর্শন মানে কি? একটু ভিতরে ডেপথে দেখা, একটু শেখা, তাই না? সো দেখতে পাচ্ছ হুইসপার গ্যালারি, এটা থেকে কিন্তু আমরা ইলিপসের ওই জিনিসটা কিন্তু বুঝতে পারতেছি। ইলিপসের খুব সুন্দর একটা পাওয়ার আছে, একখান থেকে দিলে আরেকখানে ফোকাস করে। যখন তুমি এই পাওয়ারটা দেখে কি হবে, দেখে তারপর তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, আসলে অনেক অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। তো আমি বললাম যে মানে তোমার হচ্ছে যে রিয়েল লাইফে এগুলো এত বেশি প্রয়োগ আছে আসলে। তো হচ্ছে আমরা তোমাকে গন্ধটা দেওয়ার একটু চেষ্টা করার হচ্ছে যে গন্ধটা ধরা দেওয়া, তারপর অ্যাকচুয়ালি তুমি অনেক বেশি এক্সপ্লোর করতে পারবা। সো এই যে একখানে দিয়ে আরেকখানে তুমি হচ্ছে যে কোনো কিছুকে ফোকাস করাইতে পারো, এটা একটা খুব সুন্দর হচ্ছে তোমার এই যে হুইসপারিং গ্যালারিতে হুইসপার তো ফিসফিস তো করতে পারো, এই ফিসফিস থেকে কিন্তু মানুষের চিকিৎসাও করা সম্ভব। ফিসফিস থেকে চিকিৎসা করা সম্ভব কিভাবে? আচ্ছা চলো এখন আমরা ওটা দেখে ফেলি। আচ্ছা, উপবৃত্ত কিরকম ছিল? ধরো এটা একটা উপবৃত্ত, তারপর হচ্ছে যে এটা কিন্তু এই পাশে এক, এই পাশ থেকে দেখো তাহলে এরকম একটা উপবৃত্ত, তাই না? আচ্ছা, ভালো কথা। সো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা দেখলাম আমরা, যে উপবৃত্তাকার কোনো কিছু শেপ যদি বানাও, তো এই একটা পয়েন্টের ফোকাস থেকে ও কি করতে পারে, আরেকটা এখান থেকে সে ওখানে নিয়ে যেতে পারতেছে। আচ্ছা, সো দেখো তোমার এই যে কিডনির মধ্যে পাথর হয়ে আছে, সো এই কিডনির মধ্যে পাথর হয়ে আছে, এই কিডনির পাথর এটা হচ্ছে যে তোমার সরানোর জন্য তোমার হচ্ছে যে কি করা লাগতে পারে, তোমার অপারেশন করে টোরে হচ্ছে, তারপরে হচ্ছে যে আমার এই পাথরটা বের করে ফেলা লাগতে পারে, হুইচ ইজ আ বিগ প্রসেস, তাই না? আচ্ছা, সো এখানে কিন্তু আমরা এই যে লিথোট্রিপসি বলে, হ্যাঁ, তো তোমার অপারেশনও করা লাগবে না, অপারেশন না করা পেটের ভিতরে পাথর হচ্ছে আমরা হাওয়া করে দিব, হ্যাঁ ভাঙিয়ে দিব, এই কেমন কথা? অপারেশন না করে কেমনে হবে, তাই না? তো এই জিনিসগুলো কি চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে না? এরকম এত বড় অ্যাডভান্টেজ আমরা কিসের মাধ্যমে পাচ্ছি জানো? কিসের মাধ্যমে বলো তো? সিম্পল একটা উপবৃত্তের মাধ্যমে। দেখছো, একটা উপবৃত্ত আঁকে দিচ্ছি আমরা, উপবৃত্ত আঁকে দিয়ে কি করলাম, জাস্ট হচ্ছে এই যে একটা ফোকাস F1, এই যে একটা F2, এখানে কি করব, এখানে হচ্ছে আমরা এই যে লিথোট্রিপস, এখানে হচ্ছে আমরা শক ওয়েভ দিব, একটা ওয়েভ দিব, যে ওয়েভটা হচ্ছে তোমার ওইখানে যায়, অন্য কথা যাচ্ছে না। বললাম কি, পাশে কেউ শুনতে পারতেছে না, পাশে যে ভিডিও করছে সে কিন্তু বুঝতে পারছে না কি বলে, খালি দেখতেছে কি দেওয়ালের মধ্যে কানে যায় ফিস 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 করতেছে, কিন্তু এই ওয়েভটা যায় কি করতেছে বলো, এই ওয়েভটা যায় ওইখানে যে কেন্দ্রীভূত হচ্ছে, কেন্দ্রীভূত হয়ে তারপর কি করতেছে,
ফুল শক ওয়েভটা ওখানে যে ওই পাথরটা আবার কোথায় আছে এটা তো আমরা এক্সপ্লেন করলে বুঝতেই পারতেছি। সো আমরা কিন্তু ভিতরে জানি যে পাথরটা কোথায় আছে, ওই অনুযায়ী এখানে হচ্ছে আমরা যদি উপবৃত্তাকারে ফোকাস করি ওইখানে যে শক ওয়েভটা পাথরটা ভেঙে দিচ্ছে, কিছুই করা লাগতেছে না, অপারেশন করা লাগতেছে না, কিছুই করা লাগতেছে না। অ্যামেজিং না? শিখলাম কোথা থেকে বলো? শিখলাম হচ্ছে কিন্তু ওই ফিস করা হুইসপার গ্যালারি থেকে, রাইট? সো এরকম করে এক জায়গা থেকে শেখা জিনিস কিন্তু আরেক জায়গায় কানেক্ট করা যায়, রাইট? আচ্ছা, বাচ্চাদেরকে দেখবা, বাচ্চারা একটা কিছু শিখে বলে আচ্ছা তাহলে এটা কি এরকম, এটা কি এরকম। সো এই যে কানেক্ট করার জিনিসটা কিন্তু আমাদের দেখতে পারতেছো যে সায়েন্সের অ্যাপ্লিকেশনে অনেক বেশি কাজে লাগতেছে। তাহলে বুঝতেই পারতেছো যে হচ্ছে আমরা এক জায়গা থেকে শিখবো, অবজার্ভিং দৃষ্টিভঙ্গি আমরা রাখবো, বিভিন্ন কাছ থেকে শিখবো আর বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে ফেলবো। সো উপবৃত্তের যে হচ্ছে টুকটাক সূত্র হ্যান আছে, তো এই জিনিসগুলো আমরা জানি এবং হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সূত্র থেকে প্রশ্ন আসে এবং উপবৃত্তের ওই মেজর অ্যাক্সিস কি মাইনর অ্যাক্সিস কি মানে ওই বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ হ্যান এ বি দিয়ে সূত্র আছে, সেগুলো দিয়ে টুকটাক অঙ্ক তুমি ইন্ডিভিজুয়াল টাস্কে করতে পারো। বাট হচ্ছে আমার উদ্দেশ্য ছিল এখানে একটু ভিন্ন কিছু করা। উদ্দেশ্য ছিল হচ্ছে তোমার হচ্ছে যে জিনিসগুলোর গন্ধটা একটু ধরায় দেওয়া, হ্যাঁ, যাতে করে হচ্ছে তোমার এই দৃষ্টিভঙ্গিটা থাকে যে বিভিন্ন কাছে বিভিন্ন জিনিসে আমি হচ্ছে কানেক্ট করার ব্যাপার স্যাপার একটু কিছু শিখলাম, কিছু শিখে অন্য জায়গায় অ্যাপ্লাই করলাম, এই ভ্যালুটা হচ্ছে দিতে চাওয়া। সো সেটা আমি দিলাম এবং হচ্ছে তোমরা কি শিখলা আপডেটে জানাবা। ওকে, তাহলে আচ্ছা আমরা এখন কোথায় চলে যাব? সূত্রগুলোর মধ্যে চলে যাব। আচ্ছা, সো এই তো আমাদের উপবৃত্তের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এ স্কোয়ার সমান জানি হচ্ছে আমরা যে মেজর অ্যাক্সিস মানে বড় অ্যাক্সিসটা, অ্যান্ড দেন জানি হচ্ছে যে বি জানি এই ছোট অ্যাক্সিসটা। সো এগুলো নিয়ে প্যারা নাই, সূত্র নর্মাল সূত্র তোমরা ইন্ডিভিজুয়াল টাস্কে ডান করে ফেলছো। বাট এখান থেকে প্রশ্ন জায়গায় ইম্পর্টেন্ট কোন জায়গায় জিনিসটা আসতেছে সেটা হচ্ছে কি উৎকেন্দ্রিকতা বের করা, তাই না? উৎপেতে থাকার প্রবণতা। সো এক্ষেত্রে সেটা কি জানি, এর ক্ষেত্রে হচ্ছে √1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট? আচ্ছা, সো এটাকে আমরা ই সমান এভাবে বলতে পারি এ স্কোয়ার - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, সো গ্যাঞ্জামটা হয় এখানে না, গ্যাঞ্জামটা হয় যখন উপবৃত্তের সূত্র যখন আমরা দেখি তখন ঠিকই মনে থাকে এ স্কোয়ার - বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কোনো সমস্যা নাই। এবং আমরা জানি যে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার = 1, এটা হচ্ছে উপবৃত্তের সূত্র। সমস্যাটা হচ্ছে গিয়ে যে যখন আমরা অধিবৃত্ত দেখি তখন যাই একটু গুলে ফেলি, তাই না? আচ্ছা, সো অধিবৃত্ত যখন দেখতেছি তখন কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে ই সমান হচ্ছে কি হয়ে গেল বলো তো? ই সমান এবার চলে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তার মানে এই যে দেখো এর দুইটা সূত্র হচ্ছে আমরা একটু গুলাই ফেলি। আচ্ছা, সো এমনিতে সমস্যা হয় না যেহেতু এটা থেকে অনেক বেশি অঙ্ক আমরা ইন্টারমিডিয়েটে করে এসেছি। সো ওই জন্য হচ্ছে উপবৃত্তের সূত্র বললেই টুক করে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার লিখে ফেলি। আচ্ছা, সো উৎকেন্দ্রিকতা বের করার জন্য তাহলে আমরা দুটো সূত্র লাগতেছে, এই দুটো সূত্র জেনে গেলে কিন্তু হচ্ছে আমরা উৎকেন্দ্রিকতার ম্যাথগুলোতে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, সো এখানে একটা গল্প করা যায়, যেমন ধরো হচ্ছে যে আমরা উপবৃত্তের কথা কি বলছিলাম, বৃত্তের মতো, হ্যাঁ। সো মানে আগে যেরকম সুষম সম্পর্ক ছিল বৃত্তের মতন, সো হচ্ছে বিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভিতর শুধু তুমি আছো, হ্যাঁ এখন বৃত্তের ভিতর তুমি আছো কিন্তু আমি বৃত্তের ভিতর নাই। আর আমার চোখ এখন ওই বাইরে আর একটা নিয়ামক রেখা দেখা যায়, ওইখানে একটু টান পড়ছে। সো ওইখানে টান পড়ার কারণে তাহলে হচ্ছে যে এখন কি বলতো, এখন ওইদিকে চেপে গেছি, এবং তো এই চেপে যাওয়ার পরে এখনো আমরা দেখছিলাম যে উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার কি একের থেকে ছোট, অর্থাৎ আমরা বলতেছিলাম যে এখনো আমরা হচ্ছে যে ওই যে যেখানে ফোকাস থাকার কথা আমাদের ওইখান থেকে দূরত্ব কমই রাখছি। যে আমরা বলছিলাম না যে এসপি বাই পিএম, এখান থেকে বলতেছি যে না এখান থেকে দূরত্ব এখনো কমই আছে, মানে ওখান থেকে দূরত্ব বেশি, মানে এখনো আমার ফোকাস এদিকে আছে, এখনো চলে যায় নাই। কিন্তু ঘটনার কি এটা ঘটার কথা ছিল, মনে হচ্ছে যে মানে নিজেকে মানে মনে মনে রুটে যায়, নিজের মনে মনে ভাবতেছে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে আমার এখন যে আমি যে বড় জিএফ আর ছোট জিএফের মধ্যে যে পার্থক্য করি ওটা কিন্তু, আচ্ছা তোমরা বুঝতে পারলাম না বড় জিএফ ছোট জিএফ কি জিনিস। আচ্ছা, মানে হচ্ছে বড় বউ আর ছোট বউ শুনছো না, তোমরা দেখছো বড় বউ আর ছোট বউ, সেমনি ব্যাপার হচ্ছে যে বড় জিএফ আর ছোট জিএফ। বড় জিএফ হচ্ছে যে অ্যাকচুয়ালি আগে যেটা আসছিল, যেটা বৃত্তের মধ্যে অ্যাকচুয়ালি আছে, আর ডাবল গেমিং করার সময় যেটা চলতেছে ছোট জিএফ। না মানুষ যেরকম ছোট জিএফ এর প্রতি একটু বেশি টান দেখে, ওরকম তো আমি করতেছি না, আমি তো এখনো বড় জিএফ এর প্রতি মানে টান বেশি আছে, এটা তো মানে ওর কাছাকাছি আমি আছি। সো তো তার মানে কি এসপি আমি বলছি এখন এর কাছাকাছি আসছি, একদম ওর কাছে চলে যাই নাই, এরকম দিয়ে রুটের মধ্যে যায়, সে দেখতেছে যে পার্থক্যটা তো আসলে অনেক বেশি করে ফেলতেছে না। হ্যাঁ, সো এইটা নিয়ে সেটা নিজেকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, সো হচ্ছে যে এই দেখো ই সমান হচ্ছে, দেখো আমরা কি বলতে পারি, এই যে
a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, সো তোমার কি ঘটনা, কি ঘটনা হচ্ছে তোমার এই যে যে a স্কোয়ার এটা কি এক্স এর নিচে আসছে না, সো এই তোমার বড় জিএফকে কাইন্ড অফ তুমি হচ্ছে যে হচ্ছে যে এক্স এর মতন বানায় ফেলছো। সো হচ্ছে যে a স্কোয়ার মানে হচ্ছে বড় জিএফ মাইনাস ছোট জিএফ, বড় জিএফ মাইনাস ছোট জিএফ বাই হচ্ছে বড় জিএফ, মানে হচ্ছে তোমার পার্থক্যটা, এই যে জিএফ এর পার্থক্য, এই যে তুমি রুটে যাই ভাবতেছো যে আমি যে পার্থক্যটা করতেছি এটা আমার বড় জিএফ এর কত গুণ, না বেশি তো না, আসলে তো আমরা হচ্ছে পার্থক্য বেশি এটা করতেছি না, ওই জন্য কিন্তু কি এই পার্থক্যটা কিন্তু কম, তাই না, বড় জিএফটা বেশি সংখ্যা, যেহেতু আলটিমেটলি এটা হচ্ছে একের চেয়ে ছোট। সো রুটে যাই ভাবতেছে যে না আমি পার্থক্য বেশি করি না আসলে, হ্যাঁ মানে হচ্ছে যে মানে ওরকম আমি আসলে বড় জিএফকেই বেশি প্রায়োরিটি দিই, আসলে ওর কাছাকাছিই থাকি, ওকে খালি বইলা দেখিও আরে তোরে এই সেক্টরে তোর রিলেশনশিপে তোর কি আমাকে ওর চাইতে বেশি প্রায়োরিটি দেওয়ার কথা ছিল, নাকি এই সেক্টরে আমি তোর একমাত্র হওয়ার কথা ছিল। রুটে যায় এরকম করে যদিও সেই সান্ত্বনা দিচ্ছে একটা উপবৃত্ত টাইপের রিলেশন কন্টিনিউ করার জন্য, আসলে কিন্তু ডালমে কুচ কালা হ্যাঁ, তাই না। তো হচ্ছে যে কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই যে তার মানে রুটে যাই চিন্তা করতেছে পার্থক্য বাই বড় জিএফ। হ্যাঁ, তো এটা দিয়ে কিন্তু আমরা এই পার্থক্য বাই বড় জিএফ, এটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারতেছি বলতো, রুট ওভার পার্থক্য বাই বড় জিএফ, এটা দিয়ে কিন্তু কি করে ফেলতেছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করে ফেলতে পারতেছি। কারণ এই যে রুট ওভার পার্থক্য বাই বড় জিএফ আমি এটা অতটা পার্থক্য করি না, এটাতে তোমার ওত পেতে থাকার প্রবণতাটা বাড়ায় দিচ্ছে নাকি, যে না ওত পেতে থাকা যায়, আমি আসলে অতটাও খারাপ না, আচ্ছা সমস্যা নাই। সো এটার মাধ্যমে যেন রুট ওভার পার্থক্য, রুটে যাই চিন্তা করতেছে পার্থক্য বাই বড় জিএফ, এটা দিয়ে যেমন হচ্ছে ওত পেতে থাকা প্রবণতাটা বজায় রাখতেছে, কারণ হচ্ছে যে সে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখতেছে, এটা দিয়ে আমরা এই অঙ্কটা বুঝে ফেলতে পারতেছি। আরেক দিকে দেখো হাইপারবোলা থেকে কি ঘটনা ঘটতেছে, এখানে তো আমরা জানি যে এবার কি হচ্ছে, এবার তো কিন্তু হচ্ছে যে ফোকাসটা কোথায় বেশি, ওই বাইরেরটার দিকে এখন কিন্তু ফোকাসটা বেশি। আগে তো মনে মনে মন কলা খায় রাখতেছিল যে রুটে যায় ভাবতেছিল যে না না আমি পার্থক্য বেশি একটা করি না, হ্যাঁ কিন্তু এইবার ঘটনাটা আসলে এই ব্যাপার হচ্ছে সে আসলে ওই নিয়ামক রেখার দিকেই হচ্ছে যে বেশি ঝুঁকে গেছে। আমরা যদি এখন এসপিও পিএম দেখছিলাম তখন কি বলছিলাম যে তোমার এইবার এস থেকে যেখানে ফোকাস থাকা দূর কথা ছিল ওখান থেকে তার দূরত্বটা বেশি হয়ে গেছে। সো এই দূরত্ব বেশি হয়ে গেছে, তারপর হচ্ছে এখন তাহলে যে এই যে দেখো আলটিমেটলি আগে যার সাথে ছিল সে ওটা কাইন্ড অফ তার এক্সই হয়ে গেছে না, বুঝতে পারতেছো, তার মানে ওর যেহেতু এক্সই হয়ে গেছে, মানে এক্স নাম দিচ্ছে না, অ্যাকচুয়ালি নাম দিলে তো তাহলে এক্স বলে তো দূরে চালাতে পারবে না, সে হচ্ছে যে এক্স নাম দিচ্ছে না কিন্তু হচ্ছে ডাবল গেম করে দুটাই চালাচ্ছে। সো তার মানে এখানে কি বলতেছে বলতো, তার এখন অ্যাকচুয়ালি এখন আর ওই বড় জিএফ ছোট জিএফের ব্যাপার নাই, এখন হচ্ছে কিন্তু তার অ্যাকচুয়ালি মনে মনে সে জানে যে সে অ্যাকচুয়ালি একটা এক্স চালাচ্ছে একটা প্রেজেন্ট চালাচ্ছে। সো এক্স প্লাস প্রেজেন্ট বাই হচ্ছে এক্স, হ্যাঁ তো হচ্ছে যে মানে এক্স বুঝতে পারতেছো যে মানে এই স্কোয়ার মানে কি এক্স এর নিচে যেটা থাকবে, হ্যাঁ সো এক্স প্লাস প্রেজেন্ট বাই হচ্ছে এক্স, তার মানে আমরা ও ভাবতেছে হচ্ছে যে ইস প্যার মে ক্যা মিলা, হ্যাঁ হচ্ছে যে এক্স এর সাথে ছিল আগে, এখন এক্স প্লাস প্রেজেন্ট জুড়ে চলতেছে। সো এইটা আসলে মানে ধর এই 4 আর 2 দুইটার এটা কয় গুণ, তা কি করো 4/2 করো, হ্যাঁ তো তুলনা করার জন্য এটা বাই ওইটা। সো এক্স প্লাস প্রেজেন্ট বর্তমান অবস্থা বাই হচ্ছে এক্স করলে এখন কিরকম অবস্থা সেটা বুঝতে পারতেছে। তো এইটা নিয়ে সে মনে মনে হিসাব করতেছে, এগুলো কিন্তু সব হচ্ছে তার মনের ভিতরে শয়তানি, ওই জন্য দুটার মধ্যে কিন্তু রুট আছে, এটার মধ্যে রুট আছে এটার মধ্যে রুট আছে, হ্যাঁ রুট ওভার পার্থক্য হয় বড় জিএফ, রুট ওভার এক্স প্লাস প্রেজেন্ট বাই এক্স, হ্যাঁ সো হচ্ছে এই দুটার মাধ্যমে আমরা কি করে ফেলতে পারি বলতো, এই দুটার মাধ্যমে কিন্তু আমরা উৎকেন্দ্রিকতার ম্যাথগুলোর মধ্যে কোনো সমস্যা থাকবে না আমাদের, কারণ হচ্ছে আমরা হাইপারবোলার ঘটনা তো জানি ওর মনের মধ্যে কি চলে, আবার হচ্ছে তোমার ইয়ার ঘটনা তো জানি, এই যে তোমার হচ্ছে যে উপবৃত্তের ঘটনা তো জানি, এবং দুটার মধ্যে দুটো সূত্র পেয়ে গেলাম, ই ইকুয়ালস টু কি রুটে যায় একই ভাবতেছে পার্থক্য বাই বড় জিএফ, আর ও কি ভাবতেছে এক্স প্লাস প্রেজেন্ট বাই এক্স। তো এই দুটার মাধ্যমে কিন্তু আমরা কি করে ফেলবো বলতো, ঢাকা ইউনিভার্সিটিতে আসা উপবৃত্ত এবং অধিবৃত্ত থেকে যে উৎকেন্দ্রিকতার ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা এখন ডান করে ফেলবো। এখানে দেখো যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলেছে, আমরা তো জানি যে পার্থক্য বাই বড় যে রুট করে দেব। এখন ঘটনা হচ্ছে যে এখানে দেখতে পারতেছো যে এই স্কোয়ার বাই বি স্কোয়ার এরকম করে নর্মাল নিয়ম কি 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, দেন হচ্ছে 12 দিলা, দেন এই 12টাকে তুমি হচ্ছে যে এ পাশে ভাগ করে দিলা। সো ভাগ করে দিলে কি হবে, আমি প্রথমবার একটু ডিটেলস দেখা দিচ্ছি তোমাকে, 4y স্কোয়ার দেন হচ্ছে 12 দিলা ইকুয়ালস টু 1 দিলা। সো তার মানে এখানে 3টা আছে, ওই 3টা আলটিমেটলি কি হচ্ছে নিচে যে ভাগ যাবে এরকম 12/3 আসবে, এরকম করে কি 12/4 আসবে, রাইট। সো তার মানে আলটিমেটলি আসবে এক্স স্কোয়ার বাই কি আসলো 4 আসলো, প্লাস 4y স্কোয়ার বাই কি হয়ে যাবে বলো 12/4 3 হয়ে যাবে।
সো মানে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে তোমার 3 হয়ে যাবে। তো আলটিমেটলি ইকুয়ালস টু 1 হইলো, রাইট? আচ্ছা, সো এই 3টা নিচে আসলো, 4টা নিচে আসলো। কিন্তু ঘটনা ঘটলো কি বলতো, যেহেতু এই যে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার এর জায়গায় 4 আসলো, ওর জায়গায় 3 আসলো, তাই না? যখন এই 3 4 গুণ করে 12 হচ্ছে, সো তুমি আবার 12কে আবার এটাতে ভাগ দিলে তো, যেহেতু এই দুটো গুণ করলে এটা হয়, তো এটাকে যদি 12কে যদি এটা ভাগ দাও তাহলে এটাই আসবে, তাই না? আচ্ছা, তো এরকম করে গুণ করে যদি এরকম করে হয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে কিন্তু অনেক প্যাঁচানোর দরকার আছে? কোনো প্যাঁচানোর দরকার নেই। তুমি বুঝতেই পারতেছো যে এখানে এর মান, এ মানে কি, এই যে এইটা এক্স এর নিচে কোনটা আসবে, এইটা 4 আসবে, ওয়াই নিচে কোনটা আসবে, 3 আসবে। আচ্ছা, আর যদি হচ্ছে তোমার এরকম গুণফল না থাকে, খুব সিম্পল, ভাগ দিতে কি ফের, তাই না? তোমার হচ্ছে যে 12কে এটা দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে এক্সের নিচে, 12কে এটা দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা হচ্ছে ওয়াই নিচে। খুব সিম্পল। আচ্ছা, সো এগুলো সব কিছু আমরা জানি। সো হচ্ছে আর যেহেতু এটা মিলাই দিয়েছে 3 4 12, তাহলে দেখেই বুঝতে পারতেছি আমরা কি ঘটনা। আর আমরা কি করছি বলতো, পার্থক্য বাই বড় জিএফ না, পার্থক্য বাই বড় জিএফ, তার মানে তো আরও সহজ না? সো পার্থক্য বের করতে কিছু লাগবে কি? কোনো কিছু লাগবে না, আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। তাহলে আমরা কাজ করি, আমরা কিন্তু শুরু করে ফেলতে পারি। সো রুটের মধ্যে ভাবতেছে কি, মনে মনে ভাবতেছে পার্থক্য কতটা করি নাই, পার্থক্য বাই বড় জিএফ। আচ্ছা, শুরু করে দিই, নাও স্টার্ট। আচ্ছা, ওটা তো কিন্তু পার্থক্য হচ্ছে 1, দেন হচ্ছে বড় জিএফ হচ্ছে 4, তার মানে রুট করলে হাফ, কোথায় ডান। 5 সেকেন্ডে কিন্তু আমাদের করা ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, সো আমরা এটা 5 সেকেন্ড ডান করে ফেলতে পারলাম কীভাবে বলো তো? যে খুব সিম্পল, আমরা যেহেতু তোমার হচ্ছে পার্থক্য বাই বড় জিএফ করলাম, আর পার্থক্য 4 আর 3-এর পার্থক্য কত বলো? 4 আর 3-এর পার্থক্য হচ্ছে 1, আর বড় জিএফ কত এখানে? 3 আর 4-এর মধ্যে বড় জিএফ হচ্ছে 4, সো হচ্ছে 1/4 ডান করে ফেললাম, রাইট? আচ্ছা, সমস্যা নেই, আমরা তাহলে পরেরটা চলে যাই, কারণ 45 সেকেন্ড হবে না আমরা যদি গল্প করতে থাকি না কেন। আচ্ছা, সো গেলাম। সো আবার দেখো, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি জানো x+4 যেটা আছে, উৎকেন্দ্রদের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, কারণ x+4 এই জিনিসটাকে তুমি একটা মান বলতে পারতে না। এই জিনিসের নাম ধরো p দিলা, q দিলা, বা ধরো এটা নাম দিলা বড় একটা x দিলা, একটা ধ্রুবক যে কোনো একটা অন্য চলক ধরলা, y ধরলা, তারপরে ঘুরে ফিরে আবার x² বাই হ্যান ত্যান চলে আসতেছে না? সো এগুলো দেখে তো অ্যাকচুয়ালি আমরা ভয় পাবো না, কারণ হচ্ছে আমরা জিনিসগুলো বেসিকগুলো তো জানি। আচ্ছা, সো তার মানে আপাতত উপবিত উৎকেন্দ্রগত ব্যক্ত বলছে, সো আমাদের কোনো যায় আসবে? কোনো যায় কিন্তু আসবে না। সো আমরা কি করবো, আমরা খুব সিম্পল নর্মালভাবে যেভাবে করেছি ওরকম করে ফেলবো। তাহলে আমরা শুরুই করে দেই, নাও স্টার্ট। সো পার্থক্য হচ্ছে 36, বড় জিএফ হচ্ছে 100, তার হচ্ছে 6 বাই হচ্ছে তোমার 10, তার হচ্ছে 3/5, কোথায় ডান। 6 সেকেন্ডে কিন্তু আমাদের করা ডান হয়ে গেল, রাইট? কিভাবে 6 সেকেন্ডের মধ্যে ডান করে ফেললাম? খুবই সিম্পল, যে আমরা হচ্ছে এই যে পার্থক্য কত 36, তারপর বড় জিএফ কত 100, রুট করলে কত হয়? রুট করলে হচ্ছে 6/10, তার মানে হচ্ছে বুঝতে পারছো 6 মানে 3/5, সিম্পল। আচ্ছা, ভালো কথা। সো হ্যাঁ, এত ছোটো ছোটো ক্যালকুলেশন অ্যাকচুয়ালি মানে 100 আর 64 এত বেশি বুঝছে, 36 বাই, যাই হোক, তুমি আস্তে আস্তে প্র্যাকটিস এক্সাম দিতে আরও ওই যে দেখবা দাগাবা এরকম করে ফেলতে পারবা, বুঝতে পারতেছো? আচ্ছা, সো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। এখানে কি বলছে, উপবৃত্তে উৎকেন্দ্রিকতা বলে দিয়েছে, এবং এখানেও কিন্তু কি বলতো, এই যে 3 আর 5 গুণ করে কত হয়? 3 আর 5 গুণ করে কিন্তু 15ই হচ্ছে। 3 আর 5 গুণ করে যদি 15 হচ্ছে, তাহলে এটাতে কোনো প্যারা আছে? প্যারা নাই। সো এটাও একই রকমভাবে করে ফেলতে পারবো। সো আমরা শুরু করে দিই, নাও স্টার্ট। পার্থক্য হচ্ছে কত 2, দেন হচ্ছে কত বড় 5, তার মানে কি রুট 2/5, কোথায় 2/5 ডান। 5 সেকেন্ডে কিন্তু আমাদের করা ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, 5 সেকেন্ডের মধ্যে তখন হচ্ছে আমরা কি করতেছি, পরাবৃত্তের একটা ম্যাথ, মানে পরাবৃত্ত উপবৃত্ত মানে কোনিক সেকশনে একটা ম্যাথ কিন্তু ডান করে ফেলতে পারতেছি, রাইট? আচ্ছা, কেন পারতেছি? কারণ হচ্ছে আমরা কই ফেরে অঙ্ক করতেছি, বড় জিএফ ছোট জিএফের পার্থক্য, হ্যাঁ, সো বাই বড় জিএফ। সো হচ্ছে আমরা তার মনের মধ্যে কি চলতেছে এই সব গল্প দিয়ে কিন্তু ডান করে ফেলতে পারতেছে। আচ্ছা, সমস্যা নাই, তো আমরা আগে যাই, কারণ 5 সেকেন্ড আর 45 সেকেন্ড 40 সেকেন্ড ধরে ওয়েট করার মানে হয় না। সো উপবৃত্তের বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ এগুলো তো আমরা জানি, তাই না? হচ্ছে তোমার আমরা জানি উপবৃত্ত হইলে বৃহদাক্ষ কোন দিকে থাকে? এই এ থাকে, যে এদিকে থাকে, তারপর হচ্ছে তোমার এটা কি, এই পাশে তোমার বি থাকে, রাইট? সো এবং এই বৃহদাক্ষের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কতজন থাকে? দৈর্ঘ্যটা টয়েসে বলে। এই ক্ষুদ্রাক্ষ দৈর্ঘ্যটা কত বলে? টয়েস বি বলে, রাইট? আচ্ছা, ভালো কথা। সো এটা যদি বি তো বি, ভালো কথা। সো এখন ঘটনা হচ্ছে যে, তার মানে কি, যে আমাদের বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ বের করতে বলছে, তার মানে হচ্ছে এ এর মান টয়েস বি মান বের করতে বলছে। আর সমীকরণের মধ্যে তো দেওয়াই থাকে x² বাই a স্কোয়ার। তো a স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে হচ্ছে তোমার এর মান তো দেওয়া, এসে রুট করলে ডান। তো রুট করলে তোমার হচ্ছে এ পাই যাচ্ছে, 2 দ্বিগুণ করে রুট করে 2 দ্বিগুণ করে দিলে কিন্তু এ পাই, টয়েসে পাই যাচ্ছে। খুব সিম্পল ব্যাপার। সো আমরা a স্কোয়ার যদি দেওয়াই থাকে, আর এখানে কী করতে হবে বুঝতে পারতেছো, যে তোমার এই যে 2 ভাগ দিলে তুমি বুঝতে পারছো এটা কী হবে, যে বললাম কি, যে এই যেটা আছে ওটা দিয়ে ভাগ হচ্ছে আলটিমেটলি, তাই না? সো 2কে 4 দ্বারা ভাগ হচ্ছে, ভাগ হলে কী হচ্ছে বুঝতে পারছো, এখানে হাফ হয়ে যাবে। এখানে কী হয়ে যাবে বুঝতে পারছো, এখানে কী হয়ে যাবে, এই যে এই 2কে তোমার হচ্ছে 1 দিয়ে ভাগ হবে, 2 হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এগুলো কিন্তু করে ফেলতে পারি। ওকে, শুরু করে ফেলতে পারি আমরা। নাও শুরু করে দিই, হ্যাঁ, নাও স্টার্ট। আচ্ছা,
বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য তার মানে হচ্ছে টয়েস বি, তার মানে হচ্ছে তোমার কি 2 ভাগ করলে তোমার হচ্ছে কত হাফ হচ্ছে, দেন হচ্ছে এটা কত, এটা হচ্ছে 2 হচ্ছে, দেন হচ্ছে তোমার √2 × 2 2√2 ডান। 11 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম। কিন্তু 2√2 দেখে ভাই এটা দাগালেন কেন? আর কোথাও 2√2 নাই যে, আর কোথাও 2√2 নেই, এই যে এখানে আসছে যে ভাইয়া। তো বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ বলছে না, বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ তো মানে প্রথমে কি বড়টা লিখবো আমি, সো বড়টা প্রথমটাই 2√2 হবে, প্রথমটাই √2 কথায় আছে, কোথাও নাই, বুঝতে পারতেছো? আর এই দুটো আসলে আগেই বাদ। তো 4 and 2 4 and 2, আচ্ছা এখন 2 and 4 মানে আরে ভাই একটা বাংলাতে ইংলিশ বলতেছি কেন, 2 and 4, হ্যাঁ। সো হচ্ছে বৃহৎ এবং ক্ষুদ্র, তার মানে হচ্ছে তোমার এখানে তো বুঝতেই পারছো 2 তো ছোট, তার মানে এটা তো আগেই বাদ। তো √2 বড় না 2√2 বড়? খুব সিম্পল, 2√2 বড়। সো এই দুটো তো আসলে আগেই বাদ, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সো আমি বুঝতেই পারলাম যে এটা ভাগ করে 2 হচ্ছে, সো রুট করলাম √2, 2 গুণ 2√2 ডান। সো 11 সেকেন্ড মধ্যে ডান করে ফেলতে পারছি। বাট তুমি বুঝতে পারতেছো যে প্রথমে আমরা হচ্ছে যে এই জিনিসটা মানে এটা বের করে নিব আর এটা বের করে নিয়ে দেন হচ্ছে গুণ করে দেবো। এখানে একটা ভুল হয়ে যায়, সেটা কি জানো তো? সেটা হচ্ছে তোমার হচ্ছে যে আমরা যদি এই যে এ স্কোয়ারটাকে এই ভেবে বসি, হ্যাঁ স্কোয়ারটাকে এই ভেবে বসি, তখন হচ্ছে রুট করবো না, তখন যে কী হবে বলো তো? এই 2কে তুমি 2 দিয়ে গুণ করবা, 4 হয়ে যাবে তখন। ওই জন্য কিন্তু এটা 1 নাম্বার অপশন দিয়ে দিয়েছে, রাইট? আচ্ছা হ্যাঁ, সো এই ভুলটা আমরা করবো না। ওকে ঠিক আছে, সমস্যা নাই, করবো না বললে কি আর হয়? সো বিভিন্ন কারণে বিভিন্ন ভুল হয়, একটা ভুল তো এইখানে হবে, আর একটা ভুল আমরা করে ফেললাম কোথায়, যে হচ্ছে এই যে √2 আর 2√2 এই জিনিসটা কিন্তু উল্টায় দিলাম। এখানে যাই হচ্ছে কি করলাম বলতো, এই 50% স্টুডেন্ট মিলে আমরা একটা ভুল করলাম। সো ভুল করার সময় কি করলাম, ভুল করার সময় যে একদল তো হচ্ছে আমরা এ দাগায় ভুল করবো, আর একদল কি যায় হচ্ছে সি দাগায় ভুল করে ফেললাম। সো সি দাগায় ভুল করে ফেললাম কারণ হচ্ছে যে আমরা √2 2√2 পাইছি। সো প্রথমত এটা দিয়ে হয়তো করছিলাম √2 পাই গেছি, তো √2 মানে √2 দিয়ে আমি দাগায় ফেললাম, কিন্তু √2 বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ যে প্রথমে বৃহৎটা দেখতে হচ্ছে সেটা কিন্তু বুঝতেছি না। সো √2 এর সাথে 2 গুণ করলে কেমন সেটা √2 এর সাথে বড় মানে ছোট হয়। √2 আর √2 এর মধ্যে কোনটা বড়? অবশ্যই 2√2 বড়, সিম্পল। আচ্ছা এই জন্য কি √2 মান দরকার হয়? তুমি ইন্টু 2, তুমি আর তুমি ইন্টু 2 এর মধ্যে কোনটা বড়? তুমি ইন্টু 2 বড়, তাই না? আচ্ছা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা ওকে, সমস্যা নাই। সো আবারও এখানে কি বলেছে, আবার এখানে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। সো আমরা এটা কিন্তু করে ফেলতে পারি 17 সালের ম্যাথ, বাট আমাদের কোনো যায় আসবে না, ক্যালকুলেটর নাই, হ্যান নাই, তেন নাই, কোনো সমস্যা নাই। সো আমরা কি করবো, পার্থক্য বাই বর্গজের করে ফেলবো। আচ্ছা শুরু করে দেই। ওকে নাও স্টার্ট। পার্থক্য 9 বর্গজের 5, তার মানে হচ্ছে 3/5 ডান। 3 সেকেন্ডের মধ্যে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। 3 সেকেন্ডের মধ্যে ডান হয়ে গেল। কীভাবে ডান হয়ে গেল? খুব সিম্পল, পার্থক্য 16 আর 9 25, পার্থক্য বর্গজের 25, 9/25, তার মানে হচ্ছে রুট করলে 3/5 ডান, শেষ। আচ্ছা তার মানে বুঝতে পারছো 25 আর 16 দিয়ে 400, এটা বুঝতে পারছো, কারণ 25 আর 4 100 আর 4 মানে 400 ডান। সো আচ্ছা টাইম যায় না, কি করার আর। সো আমরা সমস্যা নেই, টাইম যদি যাচ্ছেই না, আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই। একে টাইমটা থাম, হ্যাঁ থাম। আচ্ছা ওকে, সো আমরা পরেরটা দেখি। এটা কোন ধরনের সমীকরণ, কোন ধরনের কোণী? হ্যাঁ কোন ধরনের কোণী? আচ্ছা শুরু করে দিই না, সমস্যা নেই। না স্টার্ট। আচ্ছা সো x² মানে y² আছে, তো অতিবৃত্ত বোঝা যাচ্ছে। আচ্ছা তাও ঢং করি আমি, তো XY নাই, উপবৃত্ত না, উপবৃত্ত যদি না প্লাস নাই, তাহলে হচ্ছে উপবৃত্ত না। পরাবৃত্ত হচ্ছে তোমার দুইটা আছে, ধরো এটা না, সরি এটা 12 সেকেন্ড লাগলো তাও। তো বুঝতে পারছো যে প্রথম 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে x² মানে বুঝতে পারছো y² - x², তার মানে প্লাস ওই সহগলা যদি উল্টাপাল্টা আছে, সো তার মানে এখানে বুঝতে পারছো যে এটা ইয়া না, তেমন হচ্ছে যে আমরা অধিবৃত্ত হয়ে যাচ্ছে। তারপর আমরা বৃত্ত হচ্ছে না, উপবৃত্ত হচ্ছে না, প্রবৃত্ত হচ্ছে না, এগুলো হিসাব করলাম। তারপর যদি আমরা হচ্ছে এরকম করে একটু হচ্ছে যে মানে ধরলাম যে আমি ঢং করলাম যে আমাকে কিছু জানি না, হ্যাঁ টাইম লাগাবো তাও, হ্যাঁ তারপরও টাইম লাগাতাম, তারপর গল্প করতেছি, হ্যাঁ হচ্ছে হয় না 45 সেকেন্ড, থামাই দিই, কি বলো? হ্যাঁ আচ্ছা ওকে থাম ডান। তাহলে এখানে কি বলেছে, অধিবৃত্তীয় উৎকেন্দ্রিকতার মান কোনো সমস্যা নেই। আমরা কি করে জানি, x প্লাস প্রেজেন্ট বাই হচ্ছে x, তাই না? স্পেয়ার মে ক্যা মিলা। আচ্ছা তো ভালো কথা। এবং এটা দেখেই বুঝতে পারতেছি 2কে 2 দিয়ে ভাগ দিব, তার মানে হচ্ছে তোমার হচ্ছে এটা 1 হয়ে যাবে। 2কে তোমার হচ্ছে 8 দিয়ে ভাগ দিব, তার মানে বুঝতে পারছো 1/4 হয়ে যাবে। সো আমরা হচ্ছে দুটো পেয়ে যাচ্ছি, তো আমরা উৎকেন্দ্রিকতা বের করার জন্য কোনো প্যারা হবে না, আমরা করে ফেলবো। আচ্ছা সো তাহলে ভাগ দেওয়ার সিস্টেমটা বুঝতো, তাই না? আমরা কি করতেছিলাম একবার ডিটেলস করে দেখেছি, এটাকে প্রথমে এটাতে ভাগ দিবা, এটাকে এটাতে ভাগ দিবা, তাহলে হচ্ছে যে তুমি এইগুলো a² b² হ্যান ত্যান এইসব মান পেয়ে যাচ্ছ। আচ্ছা সমস্যা নেই। ওকে সো আমরা ডিরেক্ট x প্লাস প্রেজেন্ট বাই হচ্ছে x এ চলে যাবো। ওকে নাও স্টার্ট। অধিবৃত্ত উৎকেন্দ্রিকতা x প্লাস প্রেজেন্ট, তার হচ্ছে 2/2 1, তার হচ্ছে 2/4, তার হচ্ছে 2/8, তার হচ্ছে তোমার 1/4, তার হচ্ছে তোমার কি কি বলে তোমার x কত, x হচ্ছে তোমার এটা 1, তার হচ্ছে কি 4 5 5 √5/2, কথা ডান। 15 সেকেন্ডে কিন্তু আমাদের করা ডান হয়ে গেল, রাইট? আচ্ছা কি করলাম,
এমন কিছুই নাই, হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এটাতে ভাগ দিলাম 1 হলো, এটাতে ভাগ দিলাম 2/8, দেখ মানে 2/8 1/4 2/8 দেখলেই তো মুখের মধ্যে চলে আসতেছিল 1/4। হ্যাঁ, তো চোখ দিয়ে খুব দ্রুত আমরা 15 সেকেন্ড আসলে লাগবে না, তোমরা যদি করতে চাও তা আমি এরকম করে নেরেট করলাম 15 সেকেন্ড লাগলো, তুমি করতে গেলে আসলে 15 সেকেন্ড লাগবে না, তুমি দেখি এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস এক্সাম দেখে প্র্যাকটিস করে ফেলে, এগুলো লিখাও লাগবে না। সো এগুলো এই ছোটো ছোটো ক্যালকুলেশন এত কিছু লেখার কোনো প্রয়োজন পড়ে না আসলে। হ্যাঁ, সো তোমার চোখ দিয়ে অনেক দ্রুত করে ফেলতে পারবা, সো সমস্যা নাই। আমরা কিন্তু 15 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারলাম যদি 18 সালের ম্যাথ। আমরা পরে অঙ্কে চলে যাচ্ছি। এখানেও কি বলতেছে, এখানে হচ্ছে আমাদেরকে উৎকেন্দ্রিকতা বের করতে বলতেছে, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতেছে। আমরা এটার কোনো সমস্যা নাই, আমাদের জন্য কি করব, পার্থক্য বড় জিএফ করে ফেলবো, ডান হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এটা শুরু করে ফেলতে পারি, কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই, শুরু করে দিই। নাও স্টার্ট। পার্থক্য হচ্ছে 9 বাই হচ্ছে বড় জিএফ, তো আমরা 3/5 করতে ডান। 3 সেকেন্ডে কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম, 3 সেকেন্ডে ডান করে ফেলতে পারলাম। হোয়াইট এটা কিন্তু 19 সালের একটা ম্যাথ, রাইট? 19 সালে ক্যালকুলেটর নাই, তারপর হচ্ছে যে জিওমেট্রির ম্যাথ, জিওমেট্রির মধ্যে সরলরেখা বৃত্ত থেকে হইলে হইতো, তারপরে কোনিক্সের ম্যাথ। হ্যাঁ, সো কোনিক্সের মধ্যে আবার প্যারাবোলা হয়ে যেত, প্যারাবোলা উপবৃত্তের ম্যাথ। সো কত রকম কন্ডিশন, তাই না? কিন্তু আমাদের কিচ্ছু যায় আসলো না, আমরা 3 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারলাম। আমরা হচ্ছে জাস্ট বাংলা জিনিসপত্র জেনে রাখলাম, বাংলা জিনিসপত্র রেখে কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম। সো আমরা এর থেকে একটা গল্প বলে ফেলা যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা দেখলাম যে গল্পটা হচ্ছে এরকম, খুব সিম্পল, যে হচ্ছে আমরা দেখলাম যে একটা বৃত্তের মধ্যে আছে, সো ফোকাসটা দিচ্ছে মনে কর হচ্ছে এই জায়গায়। সো এইখান থেকে একটা সম্পর্কের পরে কি হইতে পারে, যে অন্য কিছু একটা ডিস্ট্রাকশন হইতে পারে, তারপর হচ্ছে যে এটা বৃত্তের মতো দেখা যায়, বাট হচ্ছে অধিবৃত্ত। তারপর হচ্ছে যাকে সে কেন্দ্র বলতেছে সেটা আসলে উপকেন্দ্র হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে, রাইট? আচ্ছা, সো এখানে তাহলে বোঝা যাচ্ছে যে মানে, তো এই যে বড় জিএফ ছোট জিএফ পার্থক্য বাই হচ্ছে মানে বড় জিএফ, এটা দিয়ে তো তাই সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আমরা তো বুঝতে পারলাম যে হচ্ছে যে অ্যাকচুয়ালি যেখানে কুস্তা গড়বড় হয়ে দেয়, তাই না? হচ্ছে অন্য কিছুর উপস্থিতি আছে। আচ্ছা, তারপরে এখানে তো বুঝলাম যে পরেরটাতে তো বুঝলাম হচ্ছে অন্য কোথাও তোমার হচ্ছে অ্যাট্রাকশনটা বেশি হয়ে গেছে, যার ফলে হয়তো হচ্ছে যে এখানে এখানে এটাই এখন কম হয়ে গেছে। সো এখন অধিবৃত্ত বলে ফেলতেছি আমরা। সো হ্যাঁ, তো এখন ঘটনাটা হচ্ছে যে সবসময় যে তোমার মাথায় হয়তো আসতেছে হচ্ছে যে এটা তো বৃত্ত, তার মানে এখানে যে অন্য কিছু থাকে, যে ধরো হচ্ছে কেউ একটা রিলেশনে আছে, সো এখন এটা যদি অন্য কোনো ছেলে হয়, অন্য কোনো মেয়ে হয়, তখন যাই হচ্ছে যে এরকম অধিবৃত্ত আর অধিবৃত্তর ব্যাপারটা আসতেছে। তুমি এখন হিউমারটা ধরতেই পারছো। আচ্ছা, সো এখানে আরো একটা ঘটনা কিন্তু আছে, যে তো আমার কাছে তো ধরো হচ্ছে অনেক ধরনের কেসেস আসে, মানে তোমার ধরো হচ্ছে যেহেতু প্রবলেম বিভিন্ন রকম সলভ করতে পছন্দ করি, যার ফলে হচ্ছে মানুষজন মানে অনেক ডেপথের প্রবলেম হচ্ছে যে শেয়ার করে। সো তো যার ফলে হচ্ছে তোমার ধরো যে চিট করা তো টুকটাক বোঝোই। সো হচ্ছে যে এখন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা, তাই না, এক্সট্রা একজন, তাই না, এই যে এক্সট্রা একজন। সো এই ধরনের কেসেসও এসেছে। সো ধরো হচ্ছে এই ধরনের কেসেসও স্টাডি করা, তারপরে এই ধরনের জিনিসগুলো কিভাবে ধরো হচ্ছে কানেক্ট হয়, আদৌ কি হয়, তো সেই ধরনের স্টাডি করতে যে মজার কিছু জিনিস পাওয়া গেছে, যে না, যে হচ্ছে তোমার ইন্টারন্যাশনালি এটার জন্য ইনফিডিলিটি ইনস্টিটিউট আছে। হ্যাঁ, যাদের কাজই হচ্ছে, যে ইনস্টিটিউশন হচ্ছে তোমার এই কাজটাই করে, যে এই ইনফিডিলিটি, অবিশ্বাসযোগ্যতা, এই জিনিসটাকে রুটটা বের করে সেই জিনিসটা শুধরে দেয়। তারপর ওরকম হয়েছে, তারপরে যারা এখন সুস্থ অবস্থায় আছে তাদেরকে নিয়ে কাজ করে। প্লাস হচ্ছে এই জিনিসটাতে একদিনে গড়ে ওঠে না, তাহলে নিশ্চয়ই হচ্ছে প্রথমে কিছু একটা ছিল, রুট ছিল, যেটা থেকে পরবর্তীতে আস্তে আস্তে যে এরকম হচ্ছে। সো এই জিনিসগুলো জানলে অন্য কেউ অত দূর স্টেজে যাওয়ার আগেই হচ্ছে যে সাবধান হয়ে যেতে পারবে, তাই না? সো ওখান থেকে কিছু ধর হচ্ছে যে টুকটাক বিভিন্ন কেসেস দেখা, একটু পড়াশোনা করা, তো সব মিলে হালকা পাতলা কিছু কথাবার্তা শেয়ার করি। সেটা হচ্ছে তোমার ধরো যে এখানে আরেকটা টার্ম চলে আসে, যে হচ্ছে এই বিষয়ে জানতে যাবো, তখন দেখবো যে চলে আসে হচ্ছে ইমোশনাল চিট। মানে হচ্ছে কি, যে তোমার হচ্ছে যে এরকম অন্য কিছুর অস্তিত্ব যে আছে এমনও না, কিন্তু যে অন্য একজন ব্যক্তি হইতে হবে এমনও না। জাস্ট হচ্ছে সিম্পল যে দুইজনের ফিজিক্যাল অ্যাবিউজ তো শুনেছো, মেন্টাল অ্যাবিউজ হচ্ছে যে আমরা হয়তো বা পরিচিত না। সো ইমোশনাল চিট হচ্ছে যে কি এরকম, যে আমরা হচ্ছে যে যদি দুইজনের সেম লেভেলে না থাকে, বুঝতে পারতেছো, যে এখানে এটার ফোকাস হচ্ছে যে এরকম করে চাচ্ছে যে এরকম করে বিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্ত শুধু শুধু তুমি আছো, আর কিন্তু হচ্ছে যে একটু ছাড়া ভাবে থাকবে, আমি এভাবে থাকবো না। হ্যাঁ, সো সেম লেভেলে না থাকলে তখন কিন্তু যে কনফ্লিকশন হয়। তো আমি আবার একদম তো হচ্ছে
আমার একটা ফ্রেন্ডের গল্পই বলি, হ্যাঁ। তো হচ্ছে যে তার মধ্যে হচ্ছে যে জিনিসগুলো ধরো আমি দেখতে পারছি এবং পরবর্তীতে আমি মানে দেখছি, এটা তো মানে ভার্সিটিতে প্রথম দিকে। সো এতদিনে আর কি যে কিছু মানে ধরো পর ভার্সিটি শেষ করার পরে আমি খোঁজ নিচ্ছিলাম, তো যা হওয়ার তাই হয়েছে, তারা আলাদা হয়ে গেছে। সো ঘটনাটা কি ছিল সেটা বলি। ঘটনাটা খুব সিম্পল, যে তোমার আমি দেখতাম যে হচ্ছে ফ্রেন্ডরা মিলে বসে আছে, গল্প টল্প করতেছে। ওই সময় ধরো হচ্ছে যে তার কাছে কল আসলো, ওই সময় কল আসলো, বাট প্রথমে টেক্সট আসলো, টেক্সট তারপরে সে দেখতেছে, সিন করে না, কিন্তু সে কিন্তু দেখতেছে, সিন করে না, ঠিক আছে ওকে। তারপর হচ্ছে যে কল আসলো, আবার হচ্ছে যে সে কল ধরে জানালো যে আমি একটু প্রজেক্টে কাজ করতেছি, এটা একটু ব্যস্ত আছে, এভাবে জানাই দিল, হ্যাঁ। তো হচ্ছে যে তারপরে সে কি করতেছে, আসলে তেমন কিছু কিন্তু করতেছে না, এমনি ফ্রেন্ডরা মিলে গল্প করতেছে এটা। কিন্তু ওটা বললো না কেন বলো তো? কারণ বললে সে টাইম চাপে, যে ফ্রেন্ডের সাথে গল্প করো, আমি কথা বলতে চাচ্ছি, তারা তোমার ফ্রেন্ডের সাথে গল্প করো, এখন ফ্রেন্ডটা বেশি হয়ে গেল। তো যাই হোক, সে হচ্ছে ঝামেলা এড়ানোর জন্য, তো হচ্ছে ঝামেলা এড়ানোর জন্য তো হচ্ছে এরকম ভাবে বলে দিল। আচ্ছা, ব্যাপার হচ্ছে যেটা আমার কাছে ঝামেলা লাগতেছে, তো ওটা আসলে ওটার মধ্যে তুমি আসলে বিলং করো না, তাই না ভাবে? আচ্ছা, ভালো কথা। সো তারপরে ওরকম ভাবে এরকম করে গেল। এরপরে তারপর হচ্ছে যে তাকে জিজ্ঞাসা করা হলো যে এই ইয়ে করবে না, বিষয়গুলো মন খারাপ করবে না, এরকম করতেছিস কেন? তো ও বললো যে হচ্ছে যে আরে না না, কিছু হবে না, জাস্ট হচ্ছে রাত্রেবেলা একটু বলে দিলেই হবে যে হচ্ছে যে হ্যাঁ এরকম ব্যস্ত ছিলাম, আর একটু ভালো করে কথা বলে দিলে হয়ে যাবে। সো এই দেখো, তোমাকে আমরা ওই যে তোমার হচ্ছে যে শিখেছিলাম না শরবত থিওরি, যে তিতার সমাধান কিন্তু মিষ্টি না। আগে হচ্ছে মাঝখানে একটা স্টেপ আছে, যে শরবত তিতা হয়ে গেলে আগে হচ্ছে পানি ঢেলে শরবত নর্মাল করতে হয়, তারপর মিষ্টি দিতে হয়। সো তিতা হয়ে গেছে, তার মানে মিষ্টি ঢেলে দিলে তাহলে সলভ আসলে হয় না। সো আমি তো বুঝতেই পারতেছি এটার ভবিষ্যৎ হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি সিম্পল জিনিস থেকে শুরু হচ্ছে, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি তাকে অ্যাপার্ট করে ফেলবে। কারণ হচ্ছে সে তাকে ফিল দিচ্ছে যে সে অ্যাকচুয়ালি তার জন্য একই রকমভাবে ফিল করে, হোয়াট করে না। তার মানে হচ্ছে যে প্রিটেন্ড করতেছো যে অ্যাকচুয়ালি চলতেছে হচ্ছে তোমার উপবৃত্ত বা অধিবৃত্ত, হ্যাঁ, কিন্তু হচ্ছে বুঝাইতেছো বৃত্ত। সো তারপর হচ্ছে যে অযথাই সরি বলা, হ্যান ত্যান, হচ্ছে মানে এই সরিটা অ্যাকচুয়ালি কিছু মিন করে না, তাই না? কারণ অ্যাকচুয়ালি জিনিসটা তো ইচ্ছা করেই করা। সো প্রবলেমটা আসলে সলভ না হয় সরি বলে কি হবে? আর বুঝতে পারতেছো ঘটনার সমস্যাটা, রুটটা অন্য জায়গায়। আমি অবশ্য বললাম যে তোর ওখানে প্ল্যান কি? তো বললো প্ল্যান আবার কি, প্ল্যান তেমন কিছু নাই, এই তো আমি তো ইয়া করে ভার্সিটি শেষ করে বাইরে চলে যাব, তারপরে মানে ওই তেমন কোনো আর কি, ওগুলো অত কিছু ভাবি না, অত কিছু ভাবলে চলে নাকি। সো তো ব্যাপারটা হচ্ছে যেটা বোঝা গেল যে তোমার তারপরে সে কি আর বলতেছে, তাছাড়া তার ফ্যামিলি কনজারভেটিভ, এটা ওটা, মানে তাহলে চলতেছে কেন জানি। সব যদি বুঝি তাহলে চালাচ্ছ কেন? সো হচ্ছে যে মানে সমস্যা থাকতে পারে, কিন্তু সেই সমস্যাটাকে কিভাবে ওভারকাম করবে এটা নিয়েও তো একটা প্ল্যান থাকতে হবে না। ওরকম কোনো প্ল্যানও নাই যে হচ্ছে যে হ্যাঁ সমস্যা যাই আসুক আমি এই করবো ওরকম কোনো প্ল্যানও নাই, কিন্তু হচ্ছে যে তাকে কিন্তু বুঝ দেওয়া হচ্ছে। সো এবং প্ল্যান যেহেতু নাই, এই জন্য বারবার এরকম কনফ্লিক্ট হওয়ার ট্রাই হচ্ছে, বারবার সরি বলা, হ্যান ত্যান। কিন্তু আলটিমেটলি সমস্যাটা কথা বলতো যে আমরা যদি বৃত্তের মধ্যে থাকতে কনজাস্টেড লাগতেছে আমার, সো কারণ আমি বৃত্তের মধ্যে এক্সিস্ট করি না, উপবৃত্তের মতো আছি, বা কখনো কখনো অধিবৃত্তের মতন আছি, কখনো কখনো দেখছো যা বলতেছে যে আমার খুব প্যারা লাগতেছে, তাহলে কি ওরা পরাবৃত্তের মধ্যে আছে, মানে হচ্ছে পরাধীন লাগতেছে। কারণ হচ্ছে বুঝতে পারতেছো, যেই জায়গায় তো ধরো তোমার যে জায়গায় তোমার ভালো লাগতেছে, ধরো তো ফেসবুক চালাচ্ছ, তো ফেসবুকের মধ্যে তোমার পরাধীন লাগে, যে না প্রতিদিন ফেসবুক চালাতে হচ্ছে, প্রতিদিন ফেসবুকে টাইম দিতে হচ্ছে, খুব পরাধীন লাগতেছে, লাগে না, তাই না? সো তোমার স্বেচ্ছায় তোমার ভালো লাগতেছে, প্রতিদিন ইচ্ছা করে দাও। সো কিন্তু এখানে তুমি হচ্ছে যে দেখা যাচ্ছে যে সে মনে করো আছে, সো এলডিআর আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে। সো এখন তো মানে কত সারাদিনের টাইমগুলো যোগ করে যদি দেখা যায় ওর ফেসবুকের টাইম আর বরাবর হবে না, হ্যাঁ। কিন্তু হচ্ছে যে অনেক প্যারা লাগতেছে, প্যারা তো লাগবেই, কারণ হচ্ছে যে ফোকাসটা না থাকলে তো প্যারা লাগবেই। আচ্ছা, ভালো কথা। সো ঘটনাটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রিটেন্ড করা এইটা মনে হয় তোমার হচ্ছে যে অনেক ক্ষতি করে, তাই না? প্রিটেন্ড করা, প্রিটেন্ড করে লাভ নাই। এটা হচ্ছে ইমোশনাল চিটের পর্যায়ে পরে, যেটা হচ্ছে পরবর্তীতে অবভিয়াস রেজাল্ট অ্যাপার্ট হয়ে যাওয়া, বা অ্যাপার্ট যদি তুমি হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি সেটা ইমোশনাল তারা অ্যাপার্ট হয়েই গেছে, পরবর্তী জাস্ট হচ্ছে মানে বুঝতে পারছো ঘটনা হচ্ছে যে নাই আর কি কিছু। সো আস্তে আস্তে কোল্ড ভাইব হতে দেন আজ দুজনার দুটি পথ হয় দুটি দিকে গেছে বেঁকে, ওরকম ঘটনা ঘটে যাবে।
তো এখানে কি কি আনলাম আবার, তাই না? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এই যে ওরকম একটা ঘটনা ঘটে যাবে যদি ইমোশনাল চিট হয়, একই লেভেলে না হয়, বৃত্তের জায়গায় উপবৃত্ত অধিবৃত্ত হয়ে যায়। আচ্ছা, সো তো ধরো তুমি কোথাও এই যে এরকম ঘটনা তোমার সাথে ঘটতেছে, বৃত্তের জায়গায় উপবৃত্ত অধিবৃত্ত হয়ে যাচ্ছে, তার মানে কি বলতো, আরেকজন বেশি দিতে যাচ্ছে আর আমরা হচ্ছে কম নিতে চাচ্ছি নাকি? আচ্ছা, ভালো কথা। সো ওই জন্য তো হচ্ছে ধরো ফেসবুকে স্ক্রল করাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি রেদার দেন হচ্ছে যে কোয়ালিটি টাইম উইথ দ্য বিলাভড ওয়ান্স, তাই না? বাবা মা ভাই বোন বা হচ্ছে যে মানে যাই হোক আর কি, হ্যাঁ। So, মানে ওটা ইভেন হচ্ছে যে মেসেঞ্জারেও পর্যন্ত আমরা স্ট্যাটিক হইতে পারি না, তাই না? মেসেঞ্জার কনভারসেশন করার সময় শুধু মেসেঞ্জার কনভারসেশন করছে এটা না করে মেসেঞ্জার কনভারসেশন সাথে একটু স্ক্রল, মেসেঞ্জার কনভারসেশন সাথে একটু স্ক্রল, মানে সবসময় পাশাপাশি অপশন হিসেবে রাখা, তাই না? সো তার মানে অপরপক্ষ থেকে বেশি দিতে যাচ্ছে, একটু বেশি অ্যাটেনশন যাচ্ছে, মানে কি বেশি দিতে যাচ্ছে, রাইট? আচ্ছা, কিন্তু আমরা নিতে চাই না। আচ্ছা, কারণ আমরা সো বিজি, তাই না? আচ্ছা, ভালো কথা। সো এইরকম একটা বিজি পার্সনের ঘটনা আমরা একটু দেখি। স্টিভ জবস অবশ্যই হচ্ছে অ্যাপেলের সাথে নাম জড়িত। সো হচ্ছে দেখছো অনেক বিজি পার্সন, তাই না? আচ্ছা, সো অনেক বিজি পার্সন। তো উনি হচ্ছেন হি ডাইড আ বিলিয়নার হচ্ছে 56 ইয়ার্স, 56 বছর বয়সে হচ্ছে যে কি হইলো, বিলিয়নার হিসেবে মারা গেল। আচ্ছা, কিসে মারা গেল? প্যানক্রিয়াটিক ক্যান্সার। আচ্ছা, ক্যান্সার কি জানি, যতটুকু আমরা জানি তোমার হচ্ছে যে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন, তাই না? আচ্ছা, সেল ডিভিশনের যে চ্যাপ্টারটা যেখানে হালকা হালকা মনে আছে, তার ওটার মধ্যে কথাও মনে নাই যে সেল ডিভিশনের জন্য আমাকে একটা মোটর ঘুরাইতে হয় বা হাত দিয়ে প্রতিদিন সকালবেলা যখন দাঁত ব্রাশ করি এরকম করে সেলগুলোকে কিছু একটা করি, এরকম মনে হয় কিছু করি না, তাই না? সেল ডিভিশন নিজে নিজের মতন হয়। আচ্ছা, তো সেল ডিভিশনের উপর যদি আমার নিয়ন্ত্রণও নাই, তাহলে হচ্ছে যে ও যে নিয়ন্ত্রিতভাবে এখন হচ্ছে ওই জন্য আমার ক্যান্সার হচ্ছে না, এখানে আমার ক্রেডিটটা জানি কোথায়? কোনো ক্রেডিট আছে? কোনো ক্রেডিট নেই, তাই না? আচ্ছা, ভালো কথা। সো তো এই প্যানক্রিয়াটিক ক্যান্সার তোমার হচ্ছে না, তো তোমার এখানে কোনো ক্রেডিট নেই, যে মানে তোমার ক্যান্সার হচ্ছে না, অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভিশন হচ্ছে না, ওটা সেল ও ডিভিশন হচ্ছে না, এটা একান্তই হচ্ছে স্রষ্টার অনুগ্রহ, আর কোনো কিছুই না কিন্তু। আচ্ছা, যাই হোক, এটা নিয়েও আমরা হয়তো বলেছিলাম, তাই না? বৃত্তের একটু হালকা পাতলা লাস্টে বলেছিলাম, সমস্যা নেই। সো প্যানক্রিয়াটিক ক্যান্সার অ্যান্ড হিজ লাস্ট ওয়ার্ড অ্যাট দ্য সিক বেড। সো অনেক ব্যস্ত, অনেক বড়লোক তো বুঝতেই পারতেছো, বিলিয়নার, হ্যাঁ। সো সিক বেডে বসে তিনি হচ্ছে শুয়ে কি বলছেন? I reached the pinnacle of success in the business world. In others' eyes, my life is an epitome of success. সো আমি হচ্ছে বুঝতে পারছি একদম শীর্ষে উঠে গেছে বিজনেসের, এবং হচ্ছে অন্যদের চোখে হচ্ছে এপিটম অফ সাকসেস একদম চূড়ায়। আচ্ছা, however, aside from work, কাজ বাদ দিয়ে I have little joy. In the end, wealth is only a fact of life that I am accustomed to. ওয়েলথ হচ্ছে এমন কিছু যেটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলায় আমার ঠিক মনে নেই ক্লাস 8-এ মনে হয় অর্থনীতিতে এরকম একটা চ্যাপ্টার ছিল না, যে হচ্ছে তোমার ওই যে সমাজবিজ্ঞান ছিল, যে ওখানে তোমার হচ্ছে যে উপযোগ বুঝাইতো। সো উপযোগের ক্ষেত্রে উদাহরণ দিত যে ধরো কলা খাচ্ছে, তো কলার জায়গায় তুমি হচ্ছে যে আরো কি খাবার ভালো লাগে তোমার, একদম হচ্ছে যে নামি দামি কোনো ব্র্যান্ডের হচ্ছে যে তোমার হচ্ছে যে পিৎজা খাচ্ছ বা চকলেট খাচ্ছ কিছু, হ্যাঁ। সো আমার তো এরকম একটা তুমি খাচ্ছ, আমার ট্রিটগুলোর কথা মনে পড়ে বা ফ্রেন্ডরা মিলে খাওয়ার কথা মনে পড়ে, যে আমরা প্রায় 24 ইঞ্চির মতো পিৎজা নিই, বুঝছো? তো এখন তারপরে ওই খাইতে যায় তোমার হচ্ছে যে ওই এক বাইট খাবো, তো খাই শেষ উড়াই ফেলবো, মানে ওটা অফার থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, হ্যাঁ। তো হচ্ছে যে নিলাম 24 ইঞ্চি, কিন্তু প্রথমটা খাওয়ার পরে আরে ডেলিসিয়াস, হ্যাঁ, যেখানে তো বারবারই আসা লাগবে। দ্বিতীয় খাইলাম, হ্যাঁ মানে হ্যাঁ ভালোই আছে, কি বল? তৃতীয়টা খাওয়ার পরে মানে আস্তে আস্তে অসুস্থ শুরু হয়, না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রে, আমি তাহলে মানে বুঝতে পারতেছো, কারণ হচ্ছে আস্তে আস্তে সেটা তোমাকে কি দিচ্ছে, কম উপযোগ দিচ্ছে, তাই না? তো আমরা আসলে অ্যাকাস্টমড টু হয়ে যাই, মানে হচ্ছে তোমার আস্তে আস্তে ওটা আমাকে কম উপযোগ দেয়, তাই না? আচ্ছা, তো তুমি মনে করো যে তুমি যেদিন ক্লাস 5-এ বৃত্তি পাইলা, তো বৃত্তি পাইলে ক্লাস 5-এর আগে মনে কি হচ্ছে, বৃত্তি পাই গেলে আমার লাইফটা সাকসেসফুল হয়ে যাবে না? হচ্ছে যে বৃত্তি পাই গেলে লাইফে আর কিছু চাই না, বৃত্তিটা পাওয়ার পরে মনে হলো হ্যাঁ বৃত্তি তো পাই গেছি, ঠিক আছে, ওকে। সো তারপরে ওই খুশিটা কিছুদিন পরে আস্তে আস্তে পেল্ট হয়ে যাচ্ছে। তুমি আজকে থেকে 10 লাখ টাকার একটা লটারি জিতে যাও না, 10 লাখ টাকার লটারি জেতার পরে তারপরে হচ্ছে যে বুঝতে পারতেছো যে কিছুদিন পরে সেটা কি হয়ে যাবে, কিছুদিন পরে সেটা হচ্ছে তোমার অ্যাকাস্টম টু হয়ে যাবে, কারণ তোমার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো বেচলে কিন্তু কোটি টাকা পাওয়া যাবে।
তাই না? জানো তো মনে হয়। সো হচ্ছে যে এগুলো বেচলে যদি কোটি টাকা পাওয়া যায়, তো কোটি টাকার সাথে নিয়ে তুমি ঘুরতেছো, তো তোমার কি ইয়া লাগে, খুব হেভি লাগে যাচ্ছে যে বাহ পশ পশ আমি একটু, লাগে না তাই না? কারণ তুমি হচ্ছে যে অ্যাকাস্টম টু হয়ে গেছো, তো অভ্যস্ত হয়ে গেছো। সো তারপরে এরকম করে ধরো হচ্ছে তুমি একটা কার্ড নিয়ে ঘুরলা, তো এরপরে ওই কার্ডটাতে তুমি অভ্যস্ত হয়ে যাবা, ওই কার্ডটা কেনার সময় তোমার খুব স্যাটিসফ্যাকশন দিল, এরপরে নাই। এত কষ্ট করে একটা 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ দিয়ে কার কিনলাম, ওটার খুশিও যদি হচ্ছে যে 10 দিন না টিকে, সমস্যা তাই না? আচ্ছা, সো বিশাল বাড়ি বানিলা, তারপরে তারপর কিছুদিন পরে অভ্যস্ত হয়ে যাবা, আরে ভাই তাহলে তো সমস্যা তাই না? সো তার মানে আবার ঘুরে ফিরে নতুন কিছু লাগতেছে, আবার ঘুরে ফিরে নতুন কিছু লাগতেছে। আবার যে হাদিসে বলে দেওয়া আছে যে হচ্ছে যে এই যে আদম সন্তানের মানে মুখ হচ্ছে মাটি ছাড়া কোনো কিছু তো মানে ভরবে না, মানে পেট মাটি ছাড়া কোনো কিছু ভরবে না। তো পেট মাটি ছাড়া ভরবে না মানে কি, মানে কবর যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে তোমার হচ্ছে যে তার হচ্ছে যে এই একটার পর একটা চাওয়া, যে হচ্ছে যে এটা পাইলে হ্যাপি, এটা পাইলে হ্যাপি হচ্ছি, এই জিনিসটা কিন্তু তার থাকতেই আছে। সূরা তাকাসুর যারা পড়ছো, আল হাকুমুত তাকাসুর, হ্যাঁ, বেশি বেশি চাওয়ার যে ব্যাপারটা, কাছে মানে বেশি, হ্যাঁ, তো মানুষ যে বেশি বেশি চায় ওই জিনিসে তুলে আসছে। এটা কতক্ষণ চলতে থাকে মানুষের, হাত্তা জুরতুমুল মাকাবির, হ্যাঁ, হাত্তা পর্যন্ত, কোন পর্যন্ত, জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের কাছাকাছি যায় পৌঁছাও, ততক্ষণ পর্যন্ত এই বেশি বেশি চাওয়ার ইচ্ছা থাকে। এটা আস্তে 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 আছে, কিন্তু কোনোটাতে ইয়া হওয়া যায় না, সেটেলড হওয়া যায় না, কারণ ওই শেষ হয়ে যায় শেষ হয়ে যায় শেষ হয়ে যায়। আচ্ছা, সো সমস্যা তাই না? আচ্ছা আচ্ছা আগাই, সমস্যা নেই। At this moment, lying on the sick bed and recalling my whole life, I realized that all the recognition, যে রিকগনিশন, যে মানুষ রিকগনাইজ করছে এইটা, and wealth that I took so much pride in, যেটাতে আমি অনেক গর্ব করতাম, চলে আসছে, I have failed and become meaningless in the face of impending death, যে হচ্ছে ডেথ হয়ে যাবে এটার সামনে হচ্ছে যে সবকিছু পেল হয়ে যাচ্ছে। আচ্ছা, কারণ শেষই তো হয়ে যাচ্ছে। তুমি তো জানো যে অ্যাপেলের সিইও এখন হচ্ছে সিইও না, মানে অ্যাপেল তো ঠিকই আগাচ্ছে, কিন্তু স্টিভ জবস তো নাই তাই না? আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে যে তাহলে এই যে ডেথের সামনে এই সব কিছু মিনিংলেস হয়ে যাচ্ছে। তো ঘটনাটা হচ্ছে এটা যে তোমার কাছে বাঁচা মানে, এই জন্য কিন্তু এটা কিন্তু একটু বলা হয় যে তোমার ডোন্ট ফিয়ার ডেথ, মৃত্যুকে ভয় পাও না, ফিয়ার নট লিভিং, হ্যাঁ, হচ্ছে বাস্তব শোনা, এটাকে আসলে ভয় পাওয়া উচিত। কারণ কারণ তুমি মরবাই, কিন্তু যদি না বাঁচে মরে যাও, না বাঁচে কেমনে মরে যাওয়া যায়? যে এই যে ধরো হচ্ছে যে তুমি যেটাকে বাঁচা মনে করছো, তুমি এভাবে বাঁচতে চাচ্ছ, হয় না, আমি আজকে যেটা করতে চাচ্ছি করতে পারলাম না, আজকে ফাংশনটাই ফিল করতে পারলাম না, এটা তো আমি চাচ্ছি, আমি পারলাম না, তা আমি কি বাঁচতেছি? আমি যদি বাঁচি তাহলে তো আমি যেটা করতেছি ওটা করতে পারতেছি না, রাইট? সো করতে পারছি না, কি করতেছি, যে ফেসবুক চালায়, কিছু বিজ্ঞাপন দেখলে কোনো একটা কোম্পানির সেল বাড়বে, সেই জন্য আমাকে ফেসবুকে চালাইতে হবে। ওয়াও, আচ্ছা, টেলিভিশন দেখলে টেলিভিশনের মাঝখানে যে অ্যাড দেওয়া হয়, সেই বিজ্ঞাপন কোম্পানির সেল বাড়বে এবং টেলিভিশন কোম্পানি তার কাছ থেকে পাবে, রেভিনিউ পাবে, এই জন্য আমাকে আকর্ষণ দিয়ে দিয়ে টেলিভিশনে আটকে রাখবে, এই জন্য আমি আটকে থাকবো, আর এই জন্য আজকে আমার ফাংশনটা আমি ফিল আপ করতে পারতেছি না। ওয়াও, সুন্দর না ব্যাপারটা? সো আমি তাহলে কি বাঁচতেছি? আমি যে বাঁচতে চাচ্ছি পারতেছি না, রাইট? সো সো মানে আমি যেটাতে প্যাশনেট, যেটা আমাকে লাইভ করে দেয়, যে দেখবে যে বিভিন্ন কিছু ইন্টারেস্টেড, ওটা করতে যে সে লাইভ ফিল করে, দেখবে যে মানে চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, সো তার মানে ওটা তাকে লাইভলি করে ফেলে। সো এই জিনিসটা তো তুমি যেগুলো পছন্দ করো, তো সেই যে জিনিসটা পছন্দ করো, যে জিনিসটা তুমি জীবন্ত ফিল করো নিজেকে, এটা করলে মনে হয় যে না আমি জীবিত আছি, ওই কাজগুলো তুমি করার টাইম পাচ্ছ না কেন? কারণ হচ্ছে যে এইসব করতে হচ্ছে জন্য, তাহলে তো ফিয়ার নট লিভিং, রাইট? আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে যে আচ্ছা, এটা নিয়ে কিন্তু হচ্ছে আবার যে বললাম যে কি বলে না বাচ্চাকে ভয় পাওয়া, এটা নিয়ে কিন্তু আবার অন্তপুর একটা কবিতাও আছে, তোমরা হচ্ছে কোনো একটা লাইভে অন্তপুর শুনতে চাই শোনাই দিবে, হ্যাঁ, খুব সুন্দর। অন্তপুর হচ্ছে যে অনেক কবিতা লিখে, গান লিখে অনেক হচ্ছে যে দর্শন ওলা, তো হচ্ছে যে তো কবিতাটা হয়তো বা ওই কবিতাটা সাধারণত আমরা পড়ে একটু ছন্দে একটু
তাল মিলাই দেই, কিন্তু হচ্ছে যে দর্শন ভিতরে থাকে আর কি। তো কবিতার কি প্রশংসা বলিও না যে আপু কবিতাটা খুব সুন্দর হয়েছে, তো প্রশংসা করার টেকনিক শিখেছিলাম না, প্রিসাইজ প্রশংসা মেন্টরশিপ। তো প্রশংসা করার জন্য হচ্ছে তুমি যে খুব সুন্দর হয়েছে না বলে তুমি যদি আরেকটু হয়ে বলো তাহলে বেশি খুশি হবে আপু। কীভাবে বলবো? হচ্ছে আপু এই লাইনটা বুঝলাম না, আসলে অনেক লাইন বুঝবো না, কারণ ডেপথ যেহেতু আছে অনেক, সো দেখবো যে ওগুলো এক্সপ্রেস করতে তারা অনেক খুশি হয়। হ্যাঁ, এই লাইনটা বুঝলাম না, বা এই লাইনটা, বা ভালো সব যদি বুঝে যাও, ধরো তুমি অনেক সব কিছু বুঝে গেছো, তো কিন্তু সব কিছু বুঝে গেলে তো বলো যে এই লাইনের এইটা ভালো, এই লাইনে এটা ভালো লেগেছে, বা এই লাইনে এটা আমার এরকম লেগেছে, তো তখন ভালো হবে। সো কারণ জিনিসটা আসলে ডেপথে লেখা, তাহলে সুন্দর হয়েছে তো সব কিছুতে, মানে সুন্দর হয়েছে তো খুব একটা কমন জিনিস আর কি। তো যাই হোক, তো হচ্ছে আগেই আমরা you can employ someone to drive the car for you, make money for you, but you cannot have someone to bear the sickness for you. আচ্ছা, সো মেক মানি ফর ইউ মানে, তো এটা আসলে আমরা জানি হয়তো বা, সে মনে করো অ্যাক্টিভ ইনকাম আছে, প্যাসিভ ইনকাম আছে, সে কিন্তু কোম্পানি রান করছে, তার হয়ে মানুষ আর্ন করছে, এবং সে ওখান থেকে ইয়া পাচ্ছে, তাই না? সো এখন কিন্তু ঘটনা হচ্ছে কাউকে এমন পাচ্ছ না যেহেতু তোমার এই সিকনেসটা বিয়ে করছে। সো ম্যাটেরিয়াল থিংস লস্ট ক্যান বি ফাউন্ড, বাট দ্যার ইজ ওয়ান থিং দ্যাট ক্যান নেভার বি ফাউন্ড when it is lost, that is life. আচ্ছা, when a person goes into the operation room, he will realize that there is one book that he has yet to finish reading, the book of healthy life. সো বাই হেলদি লাইফ হচ্ছে, হেলদি লাইফ বলতে কিন্তু হেলথ বোঝাচ্ছে, বোঝাচ্ছে, ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং, দুটাই বোঝাচ্ছে। উইচ এভার স্টেজ ইন লাইফ উই আর রাইট নাও, উইথ টাইম উইল ফেস দ্য ডে হোয়েন দ্য কার্টেন কামস ডাউন, হচ্ছে যখন কার্টেন নেমে আসছে। ট্রেজার লাভ ফর ইউর ফ্যামিলি, লাভ ফর ইউর স্পাউস, লাভ ফর ইউর ফ্রেন্ডস, ট্রিট ইউর সেলফ ওয়েল, চেরিশ আদার্স। মানে হচ্ছে যে আমি বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে হচ্ছে যে কি মনে করতেছে, কি একটু শর্টেজ পড়ে গেছে বলো, তা সে বলছে যে ভালোবাসার একটু কমতি পড়ে গেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো হচ্ছে যে আমি তাহলে কি দেখলাম বলো তো, ভালোবাসার কমতি পড়ে গেছে তার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো এনে পরে আবারও অনেক কিছু বলেছে যে অ্যাজ উই গ্রো ওল্ডার হ্যান্স ওয়াইজার উই স্লোলি রিয়েলাইজ দ্যাট ওয়ারিং এ $300 একটা ওয়াচ পরবা আর $30 ওয়াচ পরবা, একই টাইম দেয় দুটাই। হ্যাঁ, ওদের উই ক্যারি এইটা, ওদের উই ক্যারি এইটা ওয়ালেট, এটা ওয়ালেট যদি থাকে, দ্য অ্যামাউন্ট অফ মানি একই থাকে। হ্যাঁ, সো এবং কি প্রথম কয়েকদিন ভালো লাগে, তারপরে একই রকমই লাগে আসলে। হ্যাঁ, সো ওয়েদার উই ড্রাইভ আ 150,000 কার অর ডলার কার অর হচ্ছে 30,000 কার, তুমি ভাবতেছো যে কার, তাই না? তুমি যে কোনো ইংলিশ ভিডিও দেখবা যখন কার আছে তোমার ওটা কেউ গুনে না, তুমি কোন মডেলের কার বানাচ্ছ, কোন ব্র্যান্ডের কার করছো, ওই ব্র্যান্ডের লেটেস্টটা করছো কিনা। আইফোন ইউজ করলে হবে না বাবা, আইফোনের লেটেস্টটা আছে কিনা তোমার কাছে সেইটা। সো তার মানে, এবং এই রেসটা কোনোদিনও শেষ হবে না। এবং যে জিনিসটা এত কষ্ট করে 2টা কিডনি বেচা একটা আইফোন কেনা হলো, 2টা এরকম হ্যান ত্যান কেনা হলো, কেনার পরে তারপর তুমি যদি ওটা কোনো পারপাস দিয়ে কিনতে চাও, দ্যাট উইল, মানে যেটা তোমার লাইফকে এনহ্যান্স করবে মনে করো, সেটা ঠিক আছে। বাট হচ্ছে যে, কিন্তু ধরো হচ্ছে যে তুমি জাস্ট হচ্ছে যে ওইটা পাইলে তোমার হচ্ছে যে ওটাকে বেশি ওভার এস্টিমেট করে ফেলা, এটা পাইলে তোমার হচ্ছে যে লাইফ সেটেলড হয়ে যাচ্ছে। সো ওরকম করে ফেললে তখন কি হবে, ওই যে তোমার ওই সেটেল ওই কয়েকদিনের জন্যই হয়, তারপরে যেই তো সেই হয়ে যায়। হ্যাঁ, সো হচ্ছে মানে তোমাকে না, মানে কি বলবো, এই সব কিছু বাদ দিয়ে সেটেলড হয়ে যেতে হবে। মানে সব কিছু বাদ দিয়ে তুমি সেটেলড, মানে তুমি সেটেলড, তাহলেই সেটেলড আসবে। হ্যাঁ, তো হচ্ছে যে, এবং হচ্ছে যে মানে যে এত ওয়ান্ট যার এত বেশি, এইটা চাই, ওটা চাই, ওয়ান্ট মানে কি, বাংলা কি, অভাব, তাই না? তো এত যে বড় হচ্ছে, মানে একটা আইফোন 11 আছে, তুমি এখন 12 চাচ্ছ কিছু না, জাস্ট খুব কোনো একটা কাজে লাগতেছে এমন না, তোমার চাওয়ার শেষ হয় না। রিচ হওয়া হইলো কি, রিচ হচ্ছে তোমার হচ্ছে যখন চাওয়াটা হয়ে যাবে, যখন তোমার এই যে চাইতে আসছো অযথা চাইতে থাকার প্রবণতা যখন কমে যাবে, তখন কিন্তু তোমার হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি রিচ হচ্ছে, তাই না? সো কারণ এই জিনিস আমরা চাইতে থাকবো, এবং এই জিনিসটা কোনোদিন শেষ হবে না। তুমি যে আইফোনের পরে আইফোন চাইতে আসছো, সেই আইফোনেরই কিন্তু স্টিভ জবস এসে বলে দিচ্ছে যে হচ্ছে ইট ইস নট দ্য অ্যান্সার। এই জন্য হচ্ছে একটা কথা আছে যে হচ্ছে তোমার একজন বলছিল যে আমি দোয়া করি সবার জন্য যে সবাই খুব দ্রুত বিলিয়নার হয়ে যেতে পারে, সো দ্যাট দে নো দ্যাট ইট ইস নট দ্য অ্যান্সার। মানে কি, মানে হচ্ছে যে সবাই যদি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারে, তাহলে বুঝবে হচ্ছে যে বড়লোক হওয়ার পরে আসলে মানে কি বিশাল কিছু চেঞ্জ হয়ে যায়, এরকম টাইপের ব্যাপার স্যাপার। কিন্তু হচ্ছে যে দেখতেছো স্টিভ জবসও নিজে বলতেছে যে হচ্ছে যে তার ঘুরে ফিরে ওই একটু হচ্ছে ওই শূন্যতাটা ফিল হচ্ছে। এবং তার কোন শূন্যতা ফিল হলো বলতো, তার হচ্ছে শূন্যতা ফিল হলো
ভালোবাসা, রাইট? সো এট দ্য এন্ড অফ দ্য ডে সে হচ্ছে লাভ মিস করলো। আচ্ছা, এবং তোমার কোন সমস্যা নিয়ে আমি কথা বলছিলাম? বৃত্ত থেকে উপবৃত্ত বানিয়ে গেছে, উপবৃত্ত বা অধিবৃত্ত হয়ে গেছে। তার মানে কি ওখানে কি হয়েছে বলো তো? বলো, ওখানে হচ্ছে যে লাভ তোমাকে বেশি দিতে চাচ্ছে, তুমি নিতে চাচ্ছ না। কোন দিকে ছুটতেছো? তাই না? এগুলা মানে যেইটা হচ্ছে যে তুমি যেদিকে ছুটতেছো ওইদিকে পিনাকল অফ সাকসেসে যাওয়ার পরে ঘুরে ফিরে যে সে যদি এটাই মিস করে, তাহলে কোথায় যাচ্ছ? তাই না? আচ্ছা, সো আমরা মানে এই যে ভালোবাসা পাওয়া, মানুষের যে ভালোবাসা পাচ্ছে এরকম ব্যাপারে, এই যে ভালোবাসাটাকে নেগলেক্ট করা আর কি, করে তোমার অন্য ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই ইম্পর্টেন্টগুলো আসলে এরকম ধোয়াশা আর কি। বুঝতে পারতেছো? সো তাহলে তোমার কি প্রবলেম? তুমি যে এরকম যদি অলরেডি বৃত্ত থেকে একটু সরে উপবৃত্তের দিকে চলে যাচ্ছ ভাব হয় প্রবলেম না, তোমার কাছে বিশাল বড় অপরচুনিটি। সেটা হচ্ছে যে অনেকে তো এটা পাই না। তোমার কাছে যদি খুব কমপ্লেন শোনো, তুমি এরকম কোনো কমপ্লেন আসতেছে, তাহলে বুঝতেছো যে অপরজন কমপ্লেন করতেছে, তার মানে সে আসলে বেশি দিতে চাচ্ছে। বেশি দিতে চাচ্ছে মানে বেশি, এমন একটা জিনিস বেশি দিতে যাচ্ছে যেটা তোমার যদি হচ্ছে $1 বিলিয়ন টাকা না, $1 একটা কোম্পানি থাকে যেটা তুমি মরে গেলেও $1 ইনকাম করতে থাকবে প্রতি বছরে, তারপর ওই কোম্পানির মালিক বানায় দেয় তোমাকে, তারপরে যে জিনিসটা মিস করবা সেই জিনিসটাই তোমাকে একজন দিতে যাচ্ছে, এবং তুমি বলছো আমার টাইম নেই এটা নেওয়ার। ছাগল না আমরা? হচ্ছে তাহলে বুঝতে পারছো তোমার কিরকম অপরচুনিটি আছে। সো আমাদের তাহলে বুঝতে পারছো যে আমরা তাহলে এই জিনিসটা, এই বৃত্ত থেকে উপবৃত্ত যাওয়া, উপবৃত্তে যদি আমি যাই এইরকম কেউ কমপ্লেন করে, তো আমরা একটু সচেতন হয়ে যেতে হবে। আমি কি বোকামি করে ফেলতেছি? আমি কি এরকম করে $1 বিলিয়ন কোম্পানির মালিক হয়ে যাওয়ার সুযোগ হচ্ছে লস করে ফেলতেছি? $1 বিলিয়ন কোম্পানির মালিক হলে যতটুকু হ্যাপি না হওয়া যেত, তার চেয়ে বেশি হ্যাপিনেস কি আমি রেখে দিচ্ছি? তাহলে হচ্ছে অপরচুনিটিটা তোমার কিন্তু আছে। যদি তুমি এরকম কমপ্লেন শোনো, তাহলে হচ্ছে যদি তোমাকে অপরজন কমপ্লেন করে ফেলবে, যদি সে রাইট অ্যামাউন্ট অফ মানে যেটা চাচ্ছে না পায়, কমপ্লেন করবে, তুমি তখন সচেতন হয়ে যাবা, তাহলে মনে হয় আমারও একটা $1 বিলিয়ন কোম্পানি আমি ছাড়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু শিখে গেলাম এই যে উপবৃত্ত অধিবৃত্ত থেকে যে ভ্যালুটা আছে, সে ভ্যালুটা হচ্ছে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। স্টিভ জবসের লাইফের লাস্টে যে আফসোসটা আছে, সেই আফসোসটা হচ্ছে তোমার হচ্ছে যে কিছু একটা কম পড়ে গেছে, সেটা হচ্ছে যে ভালোবাসা কম পড়ে গেছে। আচ্ছা, ভালো কথা। সো এখান থেকে আমার একটা অবজারভেশন সাথে অ্যাড করে দিই, সেটা হচ্ছে তোমার ধরো হচ্ছে যে দেখো, তাকে ভালোবাসতো না এরকম কিন্তু ব্যাপার না, তাকে কিন্তু প্রচুর মানুষ ভালোবাসতো, রাইট? যেমন বিলিয়নার, সে অনেক কিছু করেছে, অনেক মানুষ ভালোবাসতেছে, ভালো কথা। সো তো তোমাকে অনেক মানুষ ভালোবাসতেছে, বাট তার আফসোস কোথায় আছে? সে হচ্ছে যে ওগুলোতে টাইম কম দিতে পারছে, তাই না? তো ওইটার জন্য সে হচ্ছে সবাইকে পরামর্শ দিচ্ছে এইগুলোর জন্য টাইমটা রাখা, যে হচ্ছে এগুলো টাইমটা রাখা, তাই এখানে কিছু টাইমটা দেওয়া। সো তার মানে যখন তুমি এখানে কোথাও বেলাভড ওয়ান্স বা লাভড ওয়ান্স বা এমনি যে কোনো মানুষকে হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে টাইম দিচ্ছ, তুমি কি করতেছো বলো তো? তাকে ভালোবাসতেছো না, তাকে ভালোবাসা হচ্ছে কিন্তু। কারণ হচ্ছে তাহলে এই যে ভালোবাসতেছে সবাই ওকে, এটাও কিন্তু তাকে হচ্ছে যে শান্তি দিচ্ছে না। কি বুঝতেছো? বিশাল গর্ব না? তাহলে শান্তি কোথায় পাওয়া যাচ্ছে? তাহলে হচ্ছে দেখা হচ্ছে যে ও ভালোবাসতেছে, তখন কিন্তু তুমি ছোটবেলার কথা মনে করো, ছোট বাচ্চাদের কথা মনে করো, ছোট বাচ্চাদের কথা মনে করো, যে তোমার হচ্ছে যে ছোট বাচ্চাকে তুমি হচ্ছে একটা চিপস দিলা, ওই বাচ্চাটা কিছু পাবা না, দেওয়ার পরে কি তুমি তুমি কি খুশি হয়ে এই নাও নাও নাও, কি খুশি হয়ে গেলে না? সো এই দিলা, দেওয়ার পরে কিন্তু তুমি খুশি হয়ে যাও, তাই না? এবং খুশি যে হয়ে যাও, তো তোমাকে প্রতিদিন দিচ্ছ তা না, তুমি যখন যখন ওর কাছে দেখা হয় একটা করে চকলেট দিয়ে দাও, $1 $2 এরকম দিয়ে দাও, এরকম ছোটো ছোটো চকলেট, বাট ও খুশি হয়ে যায়, তুমিও খুশি হয়ে যাও। এবং হচ্ছে যে তুমি ওই যে খুশি হয়ে যাও ওকে নিয়ে, এই খুশিটা আবার হাওয়া হয়ে যায় না? হয় হাওয়া? হয় না। তুমি কিন্তু ওকে নিয়ে পরেও খুশি হও, কি সুন্দর করে কথা বলে, কি সুন্দর করে হাসে, ও তো হাসছিল, হ্যাঁ এখন হাসে না তো। এখন হচ্ছে যে তুমি ওই চিপসটা দিয়েছিলে, খুশি হয়েছিল, এখন হয় নাই। কিন্তু তুমি যখন কাউকে খুশি করতেছো, তুমি যখন হচ্ছে তোমার হচ্ছে যে কাউকে দিচ্ছ, তখন সেই ফিলিংসটা কিন্তু তোমার থাকে যাচ্ছে। মজার ব্যাপার না? হচ্ছে যে গাড়ি কেনার পরে ওটা অভ্যস্ত হয়ে যাচ্ছ, ওটা আর ভালো লাগে না, কিন্তু ওটা কিছুদিন পরে হচ্ছে আবার তুমি বলছো মারা এত সুখী কেন? দেখবা একটু, যখন বাচ্চার কথা বলে তখন বলবে এ যখন ছোট ছিল কি সুন্দর করে ইয়ে বলতো, এটা বলতো, এটা বলতো, আর বলবি আর চোখ মুখ একটু ইয়ে চমকাবে চমকাবে চমকাবে। হ্যাঁ, এগুলো তো এখন হচ্ছে না, এগুলো তো হয়েছিল। হ্যাঁ, সো একটা গাড়ি আমার হইলো, সো তারপরে 1 বছর পরে আমি বললাম আমার একটা গাড়ি হয়েছিল, গাড়িটা এরকম সাদা ছিল, এরকম চকচক হয়েছিল, এরকম করে বলে না কেউ। কাউকে শুনবো না তুমি এরকম বলতে। এত মনে 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেছে, গাড়িটা নিয়ে খুব ফ্যাসিনেটিং ভাবে বলছে আমার গাড়িটা যেরকম প্রতি কিনছিলাম এই হয়েছিল হয়েছিল, কিচ্ছু বলবে না এরকম। এই ফিলিংসটা দিতে পারতেছে না গাড়িটা, কারণ কিছুদিন পরে ওটাকে আর কিছু মনে হয় না, নর্মাল জিনিসই মনে হয়।
কত মানুষের তো গাড়ি আছে, তাই না? কত মানুষের তো বাচ্চাই আছে, কত মানুষের বাচ্চা আছে না? তো বাচ্চা পেয়ে এত খুশি হওয়ার কি আছে? ব্যাপারটা হচ্ছে যে বাচ্চার তুমি গাড়িটা নিচ্ছ আর বাচ্চাটাকে তুমি দিচ্ছ, বুঝলা সিম্পল ব্যাপারটা? যে গাড়ি পাচ্ছ, বিলিয়নার কোম্পানি মালিক হয়ে যাচ্ছ, সব পাচ্ছ, এই কোনোটাই হচ্ছে তোমাকে হ্যাপি করতেছে না। হোয়ারেস আমরা দেখছি মাদের ক্ষেত্রে দেখতেছি তারা যেহেতু গিভার বেশি, দিচ্ছে, সেই দেওয়া থেকে কিন্তু হ্যাপিনেস আসতেছে। এটা মাদের উদাহরণ দিয়ে বুঝতে পারো, তুমি বাচ্চাদের কিছু দিচ্ছ ওখান থেকেও বুঝতে পারো। তো যেখানেই তুমি কিছু কন্ট্রিবিউট করছো, তুমি কিছু দিচ্ছ, হ্যাঁ তুমি ভালোবাসতেছো মানুষজনকে। হ্যাঁ, মানে একদম স্পেসিফিক একটা মানুষকে হইতে হবে এমনও না। তুমি জাস্ট কি করছো, তুমি ম্যানকাইন্ডের জন্য যদি ভালোবাসা হয়, যে কোনো মানুষের ক্ষেত্রে তাকে ভালোবাসতেছো, সেই ফিলিংসটা কিন্তু তুমি কাউকে কোনোদিন হেল্প করছিলা, সেটাও তোমাকে ভালো লাগা দেয়, তাই না? যে তার মানে, এবং এই যে বাচ্চাটাকে তুমি হেল্প করলা, ভালো লাগা দিলা, বাচ্চাটাকে ভালোবাসলা, এই ফিলিংসটা তোমার ফেড হয়ে যাচ্ছে না। এমন ফেড হয়ে যায় না মারা দেখো 10-12 বছর, মানে তুমি যত ডেপথ ভালোবাসতে পারবে, যত ডেপথ মানুষকে দিবা, তোমার এই ফিলিংসটা তত বেশি ইন ডেপথ থেকে যাচ্ছে, তাই না? সো সাস্টেইন যে খুশি তো আমরা অনেকেই হই, কিন্তু খুশিটা শিখতে হবে, খুশি অর্জন করা শিখতে হবে, এমন খুশি কি বলবো, হ্যাপিনেস হুইচ সাস্টেইনস। হ্যাঁ, এটা শিখতে হবে। হ্যাপি আমরা অনেক সময় হই, সারাদিনে অনেক কিছুতেই হ্যাপি হই, একটু বৃষ্টি পড়ছে তাও খুশি হয়ে যাচ্ছি, তো হ্যাঁ, আজকে বৃষ্টি পড়ছে ভালো লাগছে, কিন্তু কত সেকেন্ড ভালো লাগে, কয় মিনিট ভালো লাগে, তাই না? গাড়ি কিনছো ভালো লাগে একদিন, 2 মিনিট, 2 দিন, 1 মাস, 2 মাস, তারপরে ভালো লাগে না, তাই না? ঘটনা হচ্ছে যে এই হ্যাপি তো হই, আমরা সবাই হই। সারা জীবন কি আমরা দুঃখী হয়েছিলাম নাকি? হ্যাপি তো হই, কিন্তু আমাদের শিখতে হবে যে কোন হ্যাপিনেসগুলো আমাদের সাস্টেইন করে আর কোনগুলো ফেড হয়ে যায়। এবং স্টিভ জবস ম্যাটেরিয়ালিস্টিক জিনিস প্রচুর পাইছে, সে কিন্তু বলতেছে এই জিনিসগুলোর খুশিটা ফেড হয়ে যায়, এবং তোমাকে আমি বাস্তব বিভিন্ন উদাহরণ দিলাম, তুমি দেখছো এগুলো সব ফেড হয়ে যায়। বাট তুমি মানুষকে ভালোবেসেছ এবং সেই জিনিসটা মানুষের জন্য কিছু করছো, সেই জিনিসটা কিন্তু ফেড হয়ে যাচ্ছে না। এবং খুব মজার বিষয় জানো, এর সাথে বিজনেসের খুব সুন্দর একটা কানেকশন আছে। কি কানেকশন? তুমি ধরো কোথাও ভ্যালু ক্রিয়েট, মানে টাকা কি জিনিস, যেমন আমরা যখন টাকা আবিষ্কারের ঘটনা যদি পড়ো, ইতিহাস পড়ো, তাহলে দেখবে খুব সিম্পল যে মানুষ আগে কি করতো, পণ্য বিনিময় করতো, আমি তোকে এটা দিব, তার বিনিময়ে তুমি এটা দিবা। সো আমার কাছে এটা প্রয়োজন, আমি এটা দিচ্ছি, তুমি এটা দিচ্ছ। সো তার মানে তুমি দেখো, যেই জায়গায় থেকে একটা ডিম কিনো, সো তুমি যদি ডিম কিনতেছো, এখানে তুমি টাকা দিচ্ছ কেন? কারণ না হলে তোমাকে মুরগি পালা লাগতো, তারপর তাকে পরিচর্যা করা লাগতো, তারপর তুমি ডিমটা পাইতা। সো যে তোমাকে ডিমটা বেচতেছে, সে উপকার করতেছে না? মানুষের লাইফে কোনো একটা ভ্যালু ক্রিয়েট করলেই মানুষ তোমাকে টাকা দেয়, রাইট? সো তুমি যদি সৎ পথে উপার্জন করো, তার মানে কোনো একটা ভ্যালু অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছো। তার মানে তোমার ফোকাসটা যদি আসলে আবার মানুষের লাইফে ভ্যালু ক্রিয়েট করার যদি তোমার ইন্টেনশন থাকে, ওই হ্যাপিনেস তো আবার লাস্ট হয়, ওই হ্যাপিনেস থেকে যায়, তাই না? তো তোমার ফোকাসটাই যদি তাহলে ওখানে থাকে যে আমি মানুষের লাইফে ভ্যালু ক্রিয়েট করব, ইম্প্যাক্ট ক্রিয়েট করব, দেখো তোমার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হচ্ছে, ভ্যালু ক্রিয়েট করলে তো মানুষ তোমাকে টাকা দিবেই, তাই না? খুব সিম্পল না? আচ্ছা, কিন্তু ফোকাসটা যদি ওখানে থাকে, তাহলে তুমি এক্সট্রা একটা বিশাল জিনিস ফ্রি পাচ্ছ, যেটা একটা $1 বিলিয়ন কোম্পানি যেহেতু বেশি, সেটা হচ্ছে হ্যাপিনেস দ্যাট লাস্টস, হ্যাপিনেস দ্যাট সাস্টেইনস। হ্যাঁ, হচ্ছে তোমার ওই যে কি বলে, আমার ওই যে পোলাপানদেরকে বলা গল্পগুলো তখন তুমি শুনো যাচ্ছে, আমি জানি যে এখন আমি কত বেশি এফোর্ট দিয়েছি, রাইট? এত বেশি এফোর্ট দিচ্ছ, দেওয়ার পরে, এবং আমি জানি হচ্ছে সেই এফোর্টটার সাথে ওই যে টাকা দিচ্ছে ওটার কোনো সম্পর্কই নাই। কারণ হচ্ছে যে আমি মানে ওরা তো আচ্ছা যাই হোক, ছোটো বলতে আমি বলতেছি যে ও ইন্টারমিডিয়েট পড়ে আসছে, এখন আমি কিভাবে পড়াচ্ছি না পড়াচ্ছি, মনে করো কোন জিনিস ডেডিকেশন দিচ্ছি কিনা, সব পুঙ্খানুপুঙ্খভাবে অত নোট ডাউন তো আর ও করতে পারবে না, তাই না? হচ্ছে যে কিন্তু ও কি পারতেছে না বুঝতেছে এগুলো নিয়ে তো ফোকাস না করে, আমি জানি যে হচ্ছে যে কি না করলেও হয়তো, কিন্তু আমি করে যাচ্ছি। সো এইটাই কিন্তু তুমি দেখবা হচ্ছে তোমার ধরো এই যে আমি বলি যে যখন অন্তু যে আমার পোলাবেনদের বিভিন্ন গল্প বলার পরে যে হচ্ছে বলতেছিল যে আমার চোখ মুখ হচ্ছে করছে, গ্লো করছে। তো এই খুশিটা কেন গ্লো করছে? কারণ কি বলতো? কারণ কি? ভালো রেজাল্ট করছে তো কি হয়েছে, কতজন তো ভালো রেজাল্ট করে, কিন্তু এই ভালো রেজাল্টের সময় সেলফি না হয় মানুষজন তুললো, কিন্তু চোখে মুখে তো গ্লোটা আসে না। আবার এই গ্লোটা আসার পিছনে কারণ কি বলতো? এবং ওই যেই স্টুডেন্টের গল্প বলতেছে, ওই স্টুডেন্ট এখনকার স্টুডেন্টও না, 2 বছর 3 বছর 4 বছর আগের স্টুডেন্ট। ও যে টাকা দিয়েছে সেই টাকা এখন কোথায় চলে গেছে, টাকাও নাই, কিছু নাই। বুঝতে পারতেছো? কারণ হচ্ছে আমি ফোকাসটা করেছি, রাইট? সো তার
তার বেটারমেন্টে, তাকে তার লাইফে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে। এই চেষ্টাটা করার ফলে সে অ্যাকচুয়ালি উপকৃত হয়েছে, এবং এই যে উপকৃত হয়েছে, তো এই যে উপকৃত করতে পারলাম, ওই জিনিসটা না ফেড হয়ে যায় না। ওই যে আগের বছর স্টুডেন্ট ফেড হয়ে যায় নাই। সো তার মানে দেখ, বুঝতে পারছো ঘটনাটা, যে এই ঘটনা তুমি একজন টিচার হও, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, যে কোনো কিছু লাইফের যে কোনো জায়গায় একজন মারা এই জিনিসটা, এই টেকনিকটা, সিম্পল টেকনিকটা কি সুন্দরভাবে ইউজ করে, ওই জন্য তারা কত হ্যাপি থাকে, তাই না? আচ্ছা, সো ওই জন্য যখন তুমি হ্যাপি থাকবে তখন অনেক প্রবলেম কিন্তু দুম করে সলভ করে ফেলতে পারবে। মাদেরকে ম্যাজিশিয়ান মনে হয় না, মাঝে মাঝে অনেক প্রবলেম হ্যান তেন মাদেরকে বলে মানে সলভ করে ফেলে। অনেক প্রবলেম সলভ করার জন্য তোমাকে স্টেবল হইতে হবে। যদি তুমি আনস্টেবল একজন পার্সন হও, তাহলে তুমি প্রবলেম সলভ করবে কীভাবে? সো এই স্টেবিলিটির জন্য তোমাকে হ্যাপি থাকতে হবে। তুমি হ্যাপি থাকলে কি হ্যাপি থাকলে তুমি কী করতে পারো? মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারো। টাকা পয়সা কোনো ব্যাপারই না, কারণ ইম্প্যাক্ট ক্রিয়েট করে মানুষ টাকা দিবি। এটি হচ্ছে নর্মাল অর্থনৈতিক সিস্টেম আমরা বানিয়েছি। ইতিহাস পড়ে দেখো, যারা লাইফে মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, তাদের টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না। বুঝতে পারছো? যাদের টাকা পয়সা নিয়ে চিন্তা করে অনেক, তারা অনেক সময় টাকা পয়সা পায় না, আবার অনেক সময় পেয়েও গেলেও সেই টাকাটাও তাদের হচ্ছে আলটিমেট তাকে হ্যাপি করতে পারতেছে না। ওই হ্যাপিতেও যে টাকা নাড়লে তো হ্যাপি লাগেই। সো বৃষ্টি পড়লে হ্যাপি লাগে, টাকা নাড়লেও হ্যাপি লাগে, কিন্তু দ্যাট ইজ নট দ্য হ্যাপিনেস দ্যাট সাস্টেইনস। হ্যাঁ, সো তাহলে কি দাঁড়ালো? তুমি ধরো ভার্সিটিতে পড়তেছো, ভার্সিটিতে পড়ার পর তারপরে কি হবে বলো তো? ঢাকা ইউনিভার্সিটি তুমি ধরো হচ্ছে যে হ্যাঁ যেই ডিপার্টমেন্টই পড়ো না কেন, আচ্ছা তুমি বলো তো বঙ্গবন্ধু কোন ডিপার্টমেন্টে পড়ছিল? আইনে পড়ছিল, তাই না? তো বঙ্গবন্ধু কিন্তু বঙ্গবন্ধু কি করেছে আমাদের? বঙ্গবন্ধু ঢাকা ইউনিভার্সিটির, তাই না? তো উনি হচ্ছে কি করেছেন? উনি হচ্ছে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন লাইফের, তাই না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন, তাই না? তার হচ্ছে যে এরকম করে সত্যেন বোস ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন। তার মানে হচ্ছে যে ধরো ঢাকা ইউনিভার্সিটি তুমি পড়তেছো, এক বিশ্ববিদ্যালয় তোমাকে একটা জ্ঞান দিচ্ছে, অনেক দিচ্ছে, প্ল্যাটফর্ম দিচ্ছে। তুমি কি করতে পারতেছো বলো? এই সেরা কিছু মানুষের সাথে মিশতে পারতেছো। এরপর কি করতে পারো? তুমি কিন্তু লিডারশিপ দিতে পারো, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারো। সেটা যে কোনো ফিল্ডেই হোক না কেন, যে কোনো সেক্টরে হোক না কেন, যে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে যদি পারো, যদি করতে পারো কিছু নাই, যদি করো আর কি, করতে না পারার কিছু নাই, জাস্ট চাওয়ার বিষয়। যে তুমি চাইলেই, কারণ তুমি হয়তোবা যে হচ্ছে যে মানে অধিবৃত্তের মতো অধিবৃত্ত মানে উপযুক্ত অধিবৃত্তের মতো ঘুরে বেড়াচ্ছ, কিন্তু হচ্ছে যে এই ইম্প্যাক্ট ক্রিয়েট করার যে জায়গায় যদি ফোকাস করো, তাহলে দেখবা যে তোমার আসলে এত ঘুরে বেড়াতে হয় না, টাকার দিকে তাকাইতে হচ্ছে না। এই যে টাকা ধরো, এটা তুমি ওটা দিকে চ্যাপ্টার হয়ে গেছো যে না এত ভাবা যাবে না, যে এত ইম্প্যাক্ট, এত উপকারের কথা ভাবা যাবে না। সো কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে যে তখন যা অ্যাকচুয়ালি জিনিসটা মিস করে ফেলতেছো। সো মোরাল অফ দ্য স্টোরি কি বলতো? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা যদি মানুষের লাইফে ভ্যালু ক্রিয়েট করার ট্রাই করি, তখন যায় কি হবে বলতো? আর এখানে তো আল্লাহ তাআলার আছে, ওয়াদা আছে যে তুমি যদি হচ্ছে যে এরকম বনি আদম যে আরেকজন হচ্ছে যে মানুষকে হেল্প করার ট্রাই করো, তখন আল্লাহ তাআলা সেটার প্রতিদান দিবে, তাই না? আর খুব মজার বিষয়, বাচ্চাকে যখন তুমি কোনো চকলেট দাও, তো অনেক সময় বাচ্চারা বোঝেই না, তাই না? যে বাচ্চারা কথা বলতে পারে নাই, ওই বাচ্চাকে দাও, সে বাচ্চাকে তোমার থ্যাংক ইউ বলতে পারে না। কিন্তু তুমি যখন নিয়ে যাও, তোমার ভালো লাগে না? ভালো লাগে। কিছু দিয়েও খাচ্ছেও ভালো লাগে। তার মানে এই যে উপকার করতেছো তুমি ধরো হচ্ছে যে কোথাও দান করছো, দান করার পরে ধরো হচ্ছে, বা তুমি কোনো একটা একজন মানুষ ভিক্ষা করছিল, তাকে হচ্ছে একটা ভালো টাকা দিলা, সে কবে আসে তোমাকে পরের দিন থ্যাংক ইউ বলছে? বলে নাই। সো কিন্তু তোমার আবার দেওয়ার পরে ভালো লাগছে, দেওয়ার পরে আসে আরেকজনকে বলো আজকে একটা আসছিল, ওর অনেক সমস্যা ছিল, ওকে হেল্প করে দিলাম, বলার সময় তোমার একটা কেমন লাগে না? ভালো লাগে না? এবং যে ভালো লাগে, এটা তুমি আবার পরে হ্যাঁ আমার কাছেও একদিন আসছিল, আমি তো এরকম করছিলাম, তখন আবার ভালো লাগে। তো যে জিনিসটা তোমাকে বারবার ভাল লাগে দেয়, সেই জিনিস বেশি করা উচিত না? তোমার লাইফে এরকম অনেক ভাল লাগে টাইপের জিনিস থাকা উচিত না, যেটা তোমাকে বারবার ভাল লাগায়। দেন এমন কিছু যেটা হচ্ছে অনেক চেষ্টা করে অর্জন করার পরে বেশি ভাল লাগাতে পারে না। সো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস বেশি ভাল লাগাতে পারে না, কিন্তু তুমি কারোর জন্য কিছু করেছো, এটা তোমাকে বারবার ভাল লাগে। সো তাহলে মানুষের লাইফে ভ্যালু ক্রিয়েট করলে তোমার লাইফ অনেক সুন্দর হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু এই ভ্যালুটা আমরা শিখলাম, যে হচ্ছে যে হ্যাঁ এন্ড অফ দ্য লাইফ মানে লাভ ম্যাটার করছে, এবং লাভটা হচ্ছে কি, আমি যখন মানুষজনকে দিচ্ছি, ভালোবাসতেছি, মানুষের লাইফে ভ্যালু ক্রিয়েট করছি, তখন যাই আমি কি করতে পারবো? তখন যা হচ্ছে আমি খুশি থাকতে পারবো, এবং একটা হ্যাপিনেস পাচ্ছি, যে হ্যাপিনেসটা সাস্টেইন করতেছে। আচ্ছা, সো অনেক কিছু আমরা শিখে গেলাম। সো আমরা এখন কি করবো বলতো? আমরা হচ্ছে যে দেখতে কিন্তু আমরা ক্লাসের মধ্যে অনেক কিছু ডান করে ফেলছি। যে কনিক্স থেকে যে ম্যাথসগুলো আসে, সেই ম্যাথসগুলো সব ধরনের টাইপ করা ডান করে ফেলছি, 40% অনেক আগে ডান করে ফেলছি। এবং ঘটনা হচ্ছে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের কি করতে হবে? ক্লাস এক্সাম দিতে হবে, তারপর আমরা ভ্যালু সামারি করবো। তবে
আমরা ক্লাসেস আমরা দিয়ে ফেলি, তারপরে এটা আরেকটা সুন্দর জিনিসও আমরা দেখবো। তখন হচ্ছে যে প্রথম থেকে বলতেছিলাম যে জিওমেট্রি এই জিনিসগুলো আসলে প্রকৃতিতে এত বেশি ছড়ায় আছে যে অ্যাকচুয়ালি আমরা খুব কমই অ্যাকচুয়ালি মানে মানে আমরা দেখে দেখে শেষ করতে পারবো। অ্যাকচুয়ালি দ্যাট ইজ মোর, হ্যাঁ অনেক বেশি কিছু আছে। সো ফ্যাসিনেটেড হওয়ার মতো অনেক কিছু আছে। তো এই ফ্যাসিনেটিং কিছু একটা জিনিস দেখবো, তার আগে কি করবো বলতো, আমরা এখন ক্লাস এক্সামটা দিয়ে ফেলবো।